সালাম আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ইনশাল্লাহ ভালো। এত কম কেন আজকে? টোটাল 16 জন কেন? পার্টিসিপেন্ট আর কোথায়? ক্লাস কি শুরু করবো না একটু পরে করব? আমার কথা শোনা যায়? জি জি, শোনা যাচ্ছে। আমরা কি আর 2-4 মিনিট দেখি তাহলে, যেহেতু মাত্র তাহলে আমরা 16 জন। একটু ওয়েট করি, হ্যাঁ? জি কারণ আর যদি 4.3 দেখাবো তো। আমাদের আমাদের স্যার আমার একটা কথা ছিল। হ্যালো, বলেন। তো আমরা তো জব করি, আর আটটা থেকে মানে বেশি ভালো হতো আমাদের। আটটা একটা সাড়ে সাতটায় কিন্তু দেখি, আর আমরা 5 মিনিট ওয়েট করি, তারপরটা পরে আপনারা কথা বলেন। ওই যে যখন ইয়া কথা বলবে, পোস্ট ম্যানেজমেন্ট কথা বল, তখন ওনাকে বললেন, হ্যাঁ? তারপর আমি এখন রাস্তায় বাসে পৌঁছতে পারিনি। দেখি আমরা আর 5 মিনিট ওয়েট করি, হ্যাঁ, দেন তারপর শুরু করবো, হ্যাঁ? কারণ দেখি আজকে গুরুত্বপূর্ণ ক্লাস তো। ওকে। জি প্লিজ। স্যার আমরা কি 5 মিনিটে কিছু আলোচনা করতে পারি নাকি? হ্যাঁ, করতে পারেন। নিজেরা নিজেরা আলোচনা করতে পারেন, সমস্যা নাই, আলোচনা করেন। একজন আরেকজনকে কোশ্চেন করেন, মেসেজ করেন, সমস্যা নেই, করতে পারবেন। স্যার আপনার সাথে গোপন করতে হ্যাঁ, পারলে একটু ভালো। বলেন আপনাদের কি সমস্যা আলোচনা করতে পারি, বলেন কি নিয়ে। স্যার ওই যে আপনার যখন চুক্তিভিত্তিক উৎপাদন হয়, হ্যাঁ, যুক্তি উৎপাদন, হ্যাঁ। যে আমি চুক্তিভিত্তিক উৎপাদন করি, সেই ক্ষেত্রে আমার সহগের সিস্টেমটা কেমন হবে? এটা কি আমি এইচএস কোড ব্যবহার করবো না সার্ভিস কোড ব্যবহার করবো সহগটা ঘোষণা করার সময়? আর সিস্টেমটা কেমন হবে, র মেটেরিয়ালস এর দামগুলা কিভাবে দিব? এই বিষয়টা একটু জানার ছিল স্যার। চুক্তি ভিত্তিক উৎপাদনের জন্য আপনি বিধি 40, হ্যাঁ, বিধি জি 40টা পড়ছেন কখনো? জি স্যার, করছি। তো ওখানে কি লেখা আছে বলেন? স্যার ওইখানে লেখা অনুযায়ী অনেকভাবে চেষ্টা করছি বুঝতে, কিন্তু ওইখানের বিষয়গুলো যেগুলা লেখা আছে ওইগুলা সব বুঝতে পারছি, কিন্তু এইরকম গাইডলাইন পাই নাই যে ধরেন, চুক্তিভিত্তিক উৎপাদন আমি তো নির্দিষ্ট একটা হারে বা নির্দিষ্ট একটা প্রাইজে কমিশন চুক্তি ভিত্তিক বাবদ আমি উৎপাদনটা উৎপাদন আপনি করতে। আপনি আপনি হচ্ছে চুক্তি ভিত্তিক উৎপাদন, যেটা হচ্ছে আপনার যে কমিশনটা, হ্যাঁ, জি জি ওইটার উপরে ভ্যাট হবে। আপনি ওটা আধারসে জি চলে যাবে না? এইট জি জিরো জি 8099.00, হ্যাঁ, এই কোডে যাবেন। কারণ আপনি তো এইট এটা বিক্রি এইট করেন না, স্যার, ধরেন আপনি এইট ওদের। 80 স্যার একটু আরেকবার স্যার, 8099.00। জিরো এটা কি ডাবল এইচএস নাইন কোড পয়েন্ট স্যার? জিরো জিরো স্যার 99.00 হবে না, 99.20 হবে? 20তে সম্ভবত অন্যান্য টু জিরো সেবা দাদা, আছে। আপনি দেখে নেই, হ্যাঁ। জি হ্যাঁ, মানে এই এই কোডে আপনার আদার্সে যে কোডটা আছে না, আদার্সের জি জি পণ্য, জি জি, টু ওই জিরো জি কোডটা যাবে না। জি। স্যার আজকে ক্লাস চলাকালীন একটু এই বিষয়টা দেখবেন, হ্যাঁ, এতে ভালো হয়। চুক্তিভিত্তিক উৎপাদনটা আমরা এটা ক্লাস নিব, হ্যাঁ, আমরা এটা ক্লাস নিব। তারপরে দেখি যদি সময় থাকে আপনাকে এটা। আর আমি আপনাকে আর একটা ইয়ে, আপনি আমার নাম্বারটা লিখে রাখেন, হ্যাঁ। আমাকে একটু আমার হোয়াটসঅ্যাপে নক দিয়েন, ঠিক আছে? আমি আপনাকে ওই বিধি 40 একটু ইয়ে আছে, আপনাকে আমি হচ্ছে ওই যে একটা আদেশ আছে, হ্যাঁ, ওই আদেশটা আপনাকে দিয়ে দিব না। স্যার আদেশ আদেশ ওই রেফারেন্স গুলা, তারপরে উৎপাদন চুক্তিভিত্তিক উৎপাদনের আরেকটা এসআরও আছে, পাশাপাশি রূপ স্যারের বই থেকে কিছু প্রশ্নের উত্তর আছে, আমি সবগুলো রিভিউ করছি। হুম। কিন্তু যে কোশ্চেনে যে আটকাইছি এটা হচ্ছে ওই আসলে শক ঘোষণার পদ্ধতিটা কিরকম হবে, বা শক আমরা নর্মালি উৎপাদনকারী হিসেবে যেভাবে শকটা দেই, তো সহগ শকটা তো ঘোষণা ওইরকম দিবেন হবে না, হচ্ছে যেহেতু আপনার কমিশনের আপনার উপর হবে। আপনি আপনার সহগ ঘোষণা হচ্ছে মানে আপনার যে কস্টগুলা ব্যবহার হয়, হ্যাঁ। জি একটা কথা, ফার্স্ট কথা হচ্ছে কি, আপনাকে র মেটেরিয়াল তো তারা দিয়ে দেয়। জি জি স্যার, 100%, কিছু কিছু ক্ষেত্রে 100% তারা দেয়, কিছু কিছু ক্ষেত্রে খুব কম আমি ইউজ করি। হুম।
মানে র মেটেরিয়াল গুলা তারা দিয়ে দেয়, জি, বুঝতে 100%ই তারা দেয়। কিছু কিছু ক্ষেত্রে আহ, মানে 90% তারা দেয়, কিছু কিছু র মেটেরিয়ালস আমি ব্যবহার করি। ওই তো আপনি যে যে র মেটেরিয়াল ব্যবহার করেন ওইটা দিয়ে শুধুমাত্র আপনি এডিশন দিবেন, আপনি যে টাকাটা ভ্যাট পাবেন, হ্যাঁ ধরেন জি আপনি ওদের প্রোডাক্ট বিক্রি করে, ওদের প্রোডাক্ট তৈরি করে 100 টাকা পাইছেন, হ্যাঁ জি। ওই 100 টাকার মূল্য ওখানে আপনি দিবেন। স্যার, ওনাদের সাথে আমার যে চুক্তিটা আছে, নির্দিষ্ট প্রোডাক্টের জন্য 5 টাকা, 6 টাকা বা 7 টাকা হারে কমিশন পাই। তো হ্যাঁ। আমার ঘোষণাটা কি ওই 7 টাকা টোটালি হবে, নাকি এটা থেকে আমি ভ্যাটের টাকাটা আলাদা করে তারপরে ঘোষণা দিব? না আপনার, আচ্ছা একটু আমি একটা ফোন ধরি, হ্যাঁ। জি 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 স্যার, অবশ্যই। সরি, হ্যাঁ বলেন, এবার বলেন আপনার প্রশ্ন কি ছিল। স্যার, ওই এই পদ্ধতিটা। আপনি হচ্ছে ধরেন আপনার ওয়ার্ক অর্ডার যদি থাকে যে 100 টাকা, ধরেন আপনার 5 টাকা, এখন ওয়ার্ক জি অর্ডার, ওয়ার্ক অর্ডারে বলা থাকে যে 5 টাকার মধ্যে ভ্যাট ইনক্লুড, হ্যাঁ জি 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 সেক্ষেত্রে আপনি ওই যে ব্যাক ক্যালকুলেশন করে ওইটা বাদ দিয়ে, ওই বাদ দিয়ে নেবেন, বাদ দিয়ে যেটুকু জি হয় ধরেন 5 টাকার উপর আপনি ওই যে ওইটা বাদ দিয়ে ব্যাক ক্যালকুলেশন করে যেটা হবে ওইটা আপনি মূল্য ঘোষণা দিবেন। কারণ আপনাকে তো আর 4.3 তো ভ্যাট সহকারে মূল্য ঘোষণা হয় না, ভ্যাট বাদে না হয়, না। ভ্যাট জি বাদে হবে, জি। হ্যাঁ এটা আপনার ওয়ার্ক স্যার, অর্ডারে ওই কি ক্ষেত্রে থাকে হ্যাঁ বলেন। আমি যে আমার নিজস্ব যে ম্যাটেরিয়ালস গুলো ইউজ করতেছি, হুম। শুধু ওইগুলোই আমি সহগে দেখাবো তখন? আপনার নিজস্ব ইউজ করেন, আপনি ওদেরটা ইউজ করবেন না। জি জি, ওদেরটা ইউজ করবো। তো আমার এই জ্বালানি বাবদ আমার বিভিন্ন তেল বা হ্যাঁ ইলেকট্রিসিটি বা কিছু পরিমাণ, শুনুন, খুব এটা পরিমাণে খুব এটা কম। হচ্ছে কি, এটা হচ্ছে আপনাকে এইভাবে, আপনি যেহেতু এটা বুঝেন না, হ্যাঁ আপনি একদিন আমাদের অফিসে আসেন, হ্যাঁ আমাদের আপনি কি আমাদের ফ্রক, আপনার বাসা কোথায়? আর আমার বাসা মতিঝিলের পাশে। তো পাশে তো, আপনি আমাদের অফিসের পাশেই তো আছেন, হ্যাঁ কারণ এই 4.3 চুক্তিভিত্তির একটা বড় ডিসক্রিপশন, হ্যাঁ এভাবে ইয়ে করে বোঝানো যাবে না আপনাকে, হ্যাঁ ঠিক আছে। আপনি একদিন ওই যে আমাকে ফোন দিয়ে একদিন আসেন অফিসে, সন্ধ্যার দিকে অফিসে আসেন একদিন, হ্যাঁ জি স্যার। ঠিক আছে, জি। আমি সুন্দর করে বুঝিয়ে দিব না। এখন দেখেন কত টাকা করে আসে, ওটাকে বসানো কত টাকা আসে, সেলস কত কত হয়, হ্যাঁ টোটাল সেলস কত হয় এটা ভাই বসানো।
আগে দেখি আমাদের পার্টিসিপেন্ট প্রায় 21 জন হয়ে গেছে। হ্যাঁ, আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, আচ্ছা, আজকে আমাদের ক্লাস হচ্ছে 4.3। 4.3টা আজকে আমরা একজন উৎপাদনকারী কিভাবে 4.3 করবে সেটা আমরা দেখবো। হ্যাঁ, তার আগে হচ্ছে আমরা একটা ইয়েতে যাই। উপকরণ উৎপাদ সহ ঘোষণা, ধারা 32-এর উপধারা 5-এর উদ্দেশ্য পূরণকল্পে কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিকে পণ্য উৎপাদন বা সরবরাহের পূর্বে ফরমূসক 4.3 বিভাগীয় কর্মকর্তার নিকটে একটি উপকরণ উৎপাদ সহগ দাখিল করিতে হইবে, যাহার একটি অনুলিপি বিভাগীয় কর্মকর্তা কর্তৃক সুপারিশ সহ 15 কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট কমিশনের প্রদান করিতে হইবে। তবে শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানির যোগ্য বা রপ্তানিকৃত পণ্যের ক্ষেত্রে এরূপ ঘোষণা প্রদান করিতে হইবে না। এটা দ্বারা কি বলা আছে যে নিবন্ধিত এবং তালিকাভুক্ত প্রত্যেক ব্যক্তিকেই পণ্য বিক্রির পূর্বে সহগ ঘোষণা করিতে হইবে। আর বর্তমানে সহগ অনুমোদনের কোনো প্রয়োজন নাই। আপনি 4.3 অনলাইনে দিতে পারেন, ম্যানুয়াল দিতে পারেন। বিভাগীয় কর্মকর্তার দায়িত্ব হচ্ছে সে যদি ন্যায্য বাজার মূল্য, আপনার যা অনেকে বলে যে এই পার্সেন্ট হতে হবে, এই পার্সেন্ট হতে হবে, হ্যাঁ, এটা কোনো ধরা বাঁধার নিয়ম নেই। মূল্য ওখানে হচ্ছে ন্যায্য বাজার মূল্য। আর তার বিভাগীয় বিভাগ কর্মকর্তার কাজ হচ্ছে কি আপনার প্রতিবেদন দেওয়া যে হ্যাঁ আমি মূল্য ঘোষণা এটা সন্তোষজনক বা সন্তোষজনক না। যদি সন্তোষজনক না লেখে সেক্ষেত্রে হচ্ছে কমিশনার আবার একটা টিম গঠন করবে। টিম গঠন করে ওই বাজার মূল্য যাচাই করবে। যাচাই করার পরে আপনাকে চিঠি ইস্যু করবে যে আপনার প্রতিষ্ঠান এমক, আপনাকে অমুক দিন আপনার 4.3 ব্যাপারে শুনানি আহ্বান করা হলো। আপনি শুনানিতে যায়, আপনি যদি ধরেন এখন সে বললো যে আমার প্রোডাক্টের ভ্যালু 10 টাকা, কিন্তু আপনি বিক্রি করছেন 8 টাকা, সেক্ষেত্রে আপনি আপনার 6.3 আছে, আপনার 6.2.1 আছে, এগুলো সহকারে আপনি উপস্থাপন হবেন যে স্যার হ্যাঁ আপনি আপনার বলা হয়েছে আমার প্রোডাক্টের ভ্যালু, প্রোডাক্ট বিক্রি করছে এই রেটে, এই আমার ডকুমেন্ট। যদি আপনার ইচ্ছা হয় স্যার আমার যে ক্লায়েন্টের নামগুলো আছে আপনি তাকে ফোন দিতে পারেন যে আমি এই নাম্বার এই বিক্রি করছি কিনা। তবে বিভাগীয় কর্মকর্তা কারো 4.3 আটকানোর অধিকার তার নাই। তার অধিকার হচ্ছে যে অনেকে আছে দেন ডাইকা এই ভয় দেখা, এই দেখায় কোনো ভয় নাই, কারণ সে তার তার কাজ হচ্ছে 15 দিনের মধ্যে সুপারিশ দিয়ে দেওয়া। আর যদি 15 দিন সে না ডাকে তো অটোমেটিক আমার অনুমোদন হয়ে গেছে। কথা ক্লিয়ার? আমার কথা কি বোঝা যাচ্ছে? জি জি স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ, তাহলে 4.3 হচ্ছে আমরা অফলাইন এবং অনলাইন দুভাবেই করতে পারি। 4.3 জমা দেওয়ার 15 কার্যদিবসের মধ্যে বিভাগীয় কর্মকর্তা সুপারিশ সহ কমিশনে প্রেরণ করবে। যদি কমিশনার মনে করে যে আপনার এখানে হিয়ারিং এর দরকার আছে, সেক্ষেত্রে আপনি কমিশনার থেকে আপনি চিঠি ইস্যু করবে। আপনি হিয়ারিং এ গিয়ে আপনার দলিল দিনে উপস্থাপনে আপনি সুন্দর ব্যাখ্যা দিয়ে দিবেন। কথা ক্লিয়ার? ওকে, তা আজকে আমরা যে 4.3টা দিব, দেখেন এটা হচ্ছে 4.3। এটা এই ফল সবাই চিনে না। আমরা আজকে একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের মূল্য ঘোষণা দেব। এই উৎপাদনকারী প্রতিষ্ঠানটা হচ্ছে এবিসি লিমিটেড। উনি উৎপাদন করা হচ্ছে ফেসিয়াল টিস্যু বেবি রোল। ফেসিয়াল টিস্যু বেবি রোল বলতে টিস্যু বানাইতে যে রোলটা লাগে, যে সব যে ইয়েটা লাগে, রোলটা লাগে, ওইটা হচ্ছে কি ফেসিয়াল টিস্যু বেবি রোল। হ্যাঁ, আমরা ওই টিস্যুটা ওইটা একটা মূল্য ঘোষণা দিব। তাহলে প্রথম দেওয়া আছে এখানে প্রতিষ্ঠানের নাম। আমি থিওরিটিক্যাল আর যাবো না, কারণ থিওরিটিক্যাল যেহেতু গতটা ক্লাস 8 আপনাদেরকে মনে হয় থিওরিক্যাল দেখানো হয়েছে, থিওরিক্যাল পড়াটা, তাই না? এই জন্য আমি আর থিওরিক্যাল ডিপলি যাব না। আমি সরাসরি আপনাদেরকে ইয়েতে নিয়ে চলে আসলাম, প্র্যাকটিক্যালে। প্রতিষ্ঠানের নাম হচ্ছে এবিসি লিমিটেড। আমার এটা কি দেখা যায়? সবাই দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর সর্বক্ষেত্রে হচ্ছে আপনারা যখন একটা ম্যানুফ্যাকচার প্রতিষ্ঠানের 4.3 দিবেন, আপনাকে প্রোডাকশন কস্ট করতে হবে। প্রোডাকশন কস্টটা কেন করতে হবে? কারণ ভ্যাট অফিস যখন আপনার এই 4.3টা মিলাবে, তখন আপনাকে বলবো যে ভাই আপনি যে
যদি কেউ জানে, কাজ জানে, সে আপনাকে বলে যাবে আপনি যে প্রপার্টি দিতেন এটা কস্ট শিটটা আমার জন্য নিয়ে আসেন, আর আপনার কস্ট শিট দেখে আমাকে এটা মিলাইতে হবে। দেখেন তাহলে আমি ফার্স্ট একটা প্রোডাকশন শিট কস্ট করে নিছি। দেখেন এটা হচ্ছে, কারণ প্রত্যেকটা কোম্পানিতে যারা প্রোডাকশন করে, প্রোডাকশনের লোক থাকে, হ্যাঁ, আপনারা যারা ধরেন ভ্যাটে জব করেন, ওই প্রোডাকশনের কাছ থেকে একটা কস্ট শিট তৈরি করে নেবেন 4.3 জমা দেওয়ার আগে, যে আমার এই প্রোডাক্টটা তৈরি করতে কি কি র মেটেরিয়াল লাগে, কতটুকু ব্যবহার করা হয়, কতটুকু মানে ইয়া থাকে, মানে ইয়া হয়, ওয়েস্টেজ হয়, ঠিক আছে, সব, এবং কোনটা কত প্রাইস, সব এটা নিয়ে আগে একটা কস্ট শিট এবার তৈরি করে নেবেন। কারণ এই কস্ট শিটটা হচ্ছে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কস্ট শিটটা যদি আপনাকে ভ্যাট অফিসে, আপনি হেয়ারিং এ যান, যেখানে যান, আপনাকে বলবে ঠিক আছে আপনার কস্ট শিটটা দেখি তো আমি, তখন আপনারা কিছু বলার লাগবে না, সে কস্ট শিট দেখে বুঝতে পারবে যে আপনার কি কোনটা কত কেজি, কত প্রাইস, কি প্রাইস, হ্যাঁ, ও এটা দেখে বুঝতে পারবে। তা দেখেন আমার এই ফেসিয়াল টিস্যু বেবি রোল তৈরি করতে আমার কি কি লাগে। আমার দরকার হচ্ছে পাল্প, দরকার হয় কোর টিউব, দরকার হয় প্যাকিং মোড়ক, দরকার হয় ওয়েট স্টিন রেজিন, বিদ্যুৎ, গ্যাস, সিএনএফ কমিশন, ইন্স্যুরেন্স এক্সপেন্সেস, ব্যাংক চার্জ, অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং ফার্ম, ট্রান্সপোর্টেশন কস্ট 80%। আমার ডাইরেক্ট ডাইরেক্ট র মেটেরিয়াল হচ্ছে কোনটা কোনটা কোনটা, পাল্প, কোটিউব, প্যাকিং মোড়ক, ওয়েস্ট রেজিন, আর বাকিগুলো হচ্ছে কি ইনডাইরেক্ট কস্ট। এটা হচ্ছে সরাসরি কস্ট আমার, মানে র মেটেরিয়াল, এই চারটা। হ্যাঁ, এখন দেখেন এই ইলেকট্রিসিটি এবং গ্যাস, ইলেকট্রিসিটি এবং গ্যাস, এটা নিয়ে একটা প্রশ্ন থাকে যে এটা আপনারা কিভাবে বের করবেন। প্রথমে ধরেন আপনার আপনার কোম্পানিতে দুইটা মেশিন আছে, দুইটা মেশিনে দুইটা প্রোডাক্ট উৎপাদন হয়। তা মাসে যখন বিলটা আসে, বিলটা কি একটা মেশিনে না দুইটা মেশিনের বিল আসে? দুইটা মেশিনারি। দুইটা মেশিনের যদি বিল আসে, তাহলে আমাকে আগে দেখতে হবে যে এই দুইটা মেশিনে আমার এক মাসে কত পিস প্রোডাকশন হয়। এই দুইটা মেশিন মিলে আমার, যে দুইটা ধরেন আমার দুইটা মেশিন মিলে আমার 10টা আইটেম তৈরি হয়, এই 10টা আইটেমে আমার এক মাসে কত পিস মাল তৈরি হয়, ঠিক আছে। তা দেখেন আমি এটা দেখাই, আমার একটা ইয়ে দেখাই, কস্টিট দেখাই। দেখেন এই যে ইলেকট্রিসিটি বিল, আমার ইলেকট্রিসিটি বিল আসছে হলো 2,75,000 টাকা। আমার টোটাল প্রোডাকশন হচ্ছে 80,000। তাই আমি 80,000 দিয়ে এটাতে ভাগ দিছি, তাহলে পার কেজিতে আমার 3 টাকা 40 পয়সা পড়ে কি আমার বিদ্যুৎ বিল। একটু কি বুঝতে পারছেন? জি জি। আমার একটা আমার আমার ধরেন যে মাসে আমি 4.3 জমা দিছি, ওই মাসে আমার বিদ্যুৎ বিল আসছে 2,75,000 টাকা। আমার প্রতিষ্ঠানের যে প্রোডাকশন হয়, প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে 80,000। আমি এক মাসে চারটা আইটেম 80,000 কেজি উৎপাদন করি, হ্যাঁ। তা আমি 80,000 দিয়ে এই আমার টোটাল বিদ্যুৎ বিলকে ভাগ দিছি, ভাগ দিলে আমার পরে 3 টাকা 44 পয়সা। তার মানে আমার পার কেজিতে 3 টাকা 44 পয়সা বিদ্যুৎ বিল ব্যবহার করা হয়। ক্লিয়ার? এবার আছেন গ্যাস বিল। গ্যাস বিল সেম, আমার টোটাল গ্যাস বিল আসছে 1,75,000 টাকা। আমার প্রোডাকশন 80,000 কেজি, আমি 1,75,000 ভাগ দিলে আমার পার কেজিতে পড়ে 2 টাকা 19 পয়সা। এখন দেখেন যখন আপনার 4.3টা ভ্যাট অফিস যাবে, ওরা এই জায়গায় আপনাকে আটকাবে, এই বিদ্যুৎ বিল এবং গ্যাস বিল, হ্যাঁ। তো তখন আপনি বুঝাই দেবেন যে স্যার আমার আমার মেশিনের ক্যাপাসিটি এত, আমার এই চারটা আইটেম আমি তৈরি করি, এই চারটা আইটেমে আমার এক মাসে এই এত কেজি মাল প্রোডাকশন হয়, হ্যাঁ। আমার ভ্যালু আসছে এত টাকা, আমি এটা ভাগ দিই, আর পার কেজি ভ্যালু পড়ে এত টাকা। এটা অনেক ভ্যাট অফিসার বুঝে না, হ্যাঁ। এবং গ্যাস বিলটাও সেম। ক্লিয়ার? এবার দেখেন আদার্স, এই যে ব্যাংক চার্জ। এই ব্যাংক চার্জটা কিসের? কারণ ধরেন ম্যাক্সিমাম যারা প্রোডাকশন করে তারা কিন্তু ইম্পোর্টার, তাই না? তারা ম্যানুফ্যাকচার এবং ইম্পোর্টার। তা ইম্পোর্টার যখন আপনি হবেন, আপনি যখন ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট করতে গেলে যখন আপনি এলসি ওপেন করবেন, হ্যাঁ, ধরেন আমি ইন্ডিয়া থেকে পাল্প ইম্পোর্ট করব, যখন আমি ব্যাংকে পাল্পের জন্য আমি এলসি ওপেন করব,
ওই এলসি পারপাস ব্যাংক একটা চার্জ কাটে, ওই চার্জের উপরে 15% ভ্যাট। যেহেতু এটা আমার প্রোডাকশনের সাথে জড়িত, আমি এটা অবশ্যই কি রেয়াত পাবো, এই টাকাটা আমি অবশ্যই রেয়াত পাবো। তো দেখেন, আমি বিলো পেন্টিতে, আমার এখানে দেখেন বিলো পেন্টিতে টোটাল আমদানি করা হচ্ছে 50,000 কেজি। এটা কি আমদানি করছি? এটা আমি আমদানি করছি হলো আপনার এই পাল্প, এই পাল্প আমদানি করছি। তো যখন আমি এই পাল্পটা আমদানি করতে গেছি, তখন ব্যাংক আমার কাছ থেকে এই এলসির এগেনস্টে 12,000 টাকা ব্যাংক চার্জ নিছে। ঠিক আছে, 12,000 টাকা ব্যাংক চার্জ নিছে। ব্যাংক চার্জ নেওয়ার কারণে, সরি হ্যাঁ, তা আমার ব্যাংক আমার কাছ থেকে 12,000 টাকা কি নিছে, ব্যাংক চার্জ দিছে। তা আমি বিলো পেন্টি টোটাল আমদানি করছি আমদানি করছি কত, 50,000 কেজি। তাহলে এই 50,000, 50,000 ভাগ 12,000, তার মানে পার কেজিতে আমার ব্যাংক চার্জ পড়ছে 0.24 পয়সা। তারপর আবার ইন্স্যুরেন্স, আপনি যখন এলসি দেবেন, এটা আপনাদের এখানে কমার্শিয়ালে কেউ আছে? কমার্শিয়ালে, আমাদের এখানে কি কমার্শিয়ালে জব করে এমন কেউ আছে? স্যার আসসালামু আলাইকুম, আমি কমার্শিয়ালে না, আমি হেড অফ অ্যাকাউন্টসে আছি, বাট আমার এসি নিয়ে কাজ করতে হয়। তো তাহলে আপনি এলসি, যেগুলো বলছেন ওপেনিং হ্যাঁ, এর সময় এগুলো দিতে হয়। যখন আপনি এলসি ইন্স্যুরেন্স, নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনি এরকম পান না, ব্যাংক চার্জ এগুলো পান না, ইন্স্যুরেন্স পান না? এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের ইন্স্যুরেন্স ওপেনিং এর সময় ব্যাংক চার্জ দিতে হয়, আর হচ্ছে যে ইন্স্যুরেন্স কভারেজ নিতে হয়। হুম 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 হুম, দুটার রাইট। উপরে ব্যাংক আপনার 15% ভ্যাট কাটে, হ্যাঁ। জি ঠিক জি আছে, তাহলে ওই জি জি। ভ্যাটটা আপনি কি রেয়াত পাবেন, হ্যাঁ, ওই ভ্যাটটা আপনি রেয়াত পাবেন। তাহলে ধরেন আমার ইন্স্যুরেন্স এক্সপেন্সেস, যখন আমি এই 6,000 টাকা আমার কাছ থেকে ইন্স্যুরেন্স কাটছে, 6,000 টাকা ইন্স্যুরেন্স কাটার কারণে আমি যেহেতু ওই বিলো পেন্টিতে আমদানি করছি 50,000 কেজি মাল, এই 50,000 দিয়ে 6,000 ভাগ দিলে আমার পার কেজিতে ইন্স্যুরেন্স খরচ পড়ছে 0.12 পয়সা, হ্যাঁ, 0.12 পয়সা। সিএনএফ কমিশন, বিলো পেন্টি যখন আমরা বিলো পেন্টিতে একবার অ্যাসেসমেন্ট নোটিশে দেখি আমার কাছে কোনো বিলো পেন্টি আছে কিনা, হ্যাঁ, আমি একটু একটু চেক করতে দিই আমার কোনো বিলো পেন্টি আছে কিনা, হ্যাঁ, আমি দেখাচ্ছি তাহলে। দেখা যাচ্ছে, জি স্যার, দেখেন, দেখা যাচ্ছে। এই যে আমার বিলো পেন্টিতে ভ্যাট অন সিএনএফ কমিশন, ভ্যাট অন সিএনএফ কমিশন 2,933 টাকা 47 পয়সা, 2,933 টাকা 47 পয়সা। এটা আর কোনো আমি রেয়াত পাবো, হ্যাঁ, এই টাকাটা কি আমি রেয়াত পাবো। ভ্যাট অন সিএনএফ, সিএনএফ কমিশন ভ্যাট কত, 15%। তাহলে আপনি এটাকে আগে মাল্টিপল করে নিতে হবে, হ্যাঁ, 2933.47 গুণ হবে 100 ভাগ হচ্ছে 15, তার মানে 19,556 টাকা হচ্ছে আপনার এই কমিশন ভ্যালু। এটার উপরে 15% ভ্যাট গুণ 15% ভ্যাট, ভ্যাট ভ্যাট কত আসে? এই 2,933 টাকা, 2,933 টাকা, এই টাকাটাকে আপনি রেয়াত পাবেন। ওকে, এই জন্য হচ্ছে কি আমি এই যে সিএনএফ কমিশন আমার 15,000 টাকা ছিল, 15,000 টাকা আমার বিল অফ টোটাল আমদানি করা হয়েছে 50,000 কেজি মাল, আমি 50,000 দিয়ে টাকা ভাগ দেওয়ার কারণে আমার পার কেজি সিএনএফ কমিশনের টাকা পড়ছে 0.30 পয়সা। এবার আসেন, আপনি যখন এই তিনটা রেয়াত নিবেন 9.1-এ, যখনই আপনি এই তিনটা আপনি 9.1 রেয়াত নিবেন, অবশ্যই আপনি যখন 9.1টা পূরণ করবেন, সাব ফর্মে গিয়ে কোন পেন্টি, এলসি নাম্বার সব উল্লেখ করে দিতে হবে। যখনই আপনি ধরেন আপনার এই, আমি তো একটা বিল অফ পেন্টিতে, যখন আমি এই বিল অফ পেন্টিতে যখন আমি রেয়াত নিব, হ্যাঁ, রেয়াত নেওয়ার ক্ষেত্রে আমাকে কোন এলসির এগেনস্টে আমার ব্যাংক চার্জ কাটছে, কোন বিল অফ পেন্টিতে ব্যাংক চার্জ কাটছে, এটা সাব ফর্মে নোটে উল্লেখ করে দেওয়া লাগবে, হ্যাঁ, যেন আপনি ব্যাংকে
আপনি যখন ভ্যাট অফিস আপনাকে ডাকবে, আপনি তাকে বলতে পারেন যে স্যার হ্যাঁ আমার এই এলসির এগেনস্টে আমি এত টাকা ব্যাংক চার্জ দিছি, এই এলসির এগেনস্টে আমি এত ইন্স্যুরেন্স এক্সপেন্সেস দিছি। এই এলসি এবং বিলো পেন্ডি এই দুইটা দুইটা জিনিস আপনাকে নোটে উল্লেখ করে দিতে হবে। ক্লিয়ার? তাহলে আমার এখানে কি হলো, টোটাল প্রোডাকশনের আমার বিদ্যুৎ বিল গেল, গ্যাস বিল গেল, ব্যাংক চার্জ গেল, ইন্স্যুরেন্স গেল, সিএনএফ কমিশন গেল। এখন দেখেন পাল্প 1 কেজি, 1 কেজি আমার 1 কেজি পাল্পের আমদানি মূল্য ছিল 130 টাকা, 130 টাকা। আমার ব্যবহৃত হয় কত? 1100 গ্রাম। আমার ব্যবহৃত হয় 1100 গ্রাম। 1100 গ্রামের মধ্যে আমার 100 গ্রাম কি হয়? অবচয়, ওয়েস্টেজ হয়। তাহলে আমার এই 1100 গ্রামের দাম কত? 143 টাকা। এটা হচ্ছে আমার পার গ্রাম। দেখেন আমি কি বল, আমার টোটাল পাল্পের পার কেজি হচ্ছে 1 কেজি। হ্যাঁ, আমার পারচেস প্রাইস 130 টাকা, আমার ব্যবহার করা 1100 গ্রাম, আমার ওয়েস্টেজ হয় 100 গ্রাম। আমার বলতে গেলে প্রোডাকশন পার গ্রাম র ইউজ, র প্রাইস মানে প্রোডাকশনের ক্ষেত্রে যে পার গ্রাম র ব্যবহার করে তার প্রাইস কত? 0.13 পয়সা। তাহলে এটা দিয়ে এটা গুণ করলে, এটা এটা এবং এটা গুণ করলে আমার দাঁড়ায় কত? 143 টাকা। তারপর আছে কোর টিউব। কোর টিউব সেম আমার 1 কেজি, আমাকে আগে প্রথমে 1 কেজিটা বের করে নিতে হবে। তাহলে আমার 1 কেজি পারচেস প্রাইস 70 টাকা, আমার ইউজ হয় 20 গ্রাম। তাহলে পার গ্রামের দাম 0.07 পয়সা। তাহলে আমার 20 গ্রামের দাম কত? 1.40 পয়সা। তারপর প্যাকিং মোড়ক 1 কেজি 120 টাকা, ব্যবহৃত হয় 2 গ্রাম। পার গ্রামের দাম এত, তার 2 গ্রামে হয় এত। তারপর ওয়েট স্টেন রেজিন 1 কেজি, 1 কেজি রেজিনের দাম আমরা 150 টাকা, আমার ইউজ হয়। আচ্ছা, একটু হলো আমি একটা ফোন ধরছি, হ্যাঁ। সরি, হ্যাঁ। তাহলে আমার হচ্ছে ওয়েট স্টেন রেজিন 1 কেজি, 1 কেজি 150 টাকা, আমার ব্যবহৃত 1.30 গ্রাম। এখানে আমার কোনো ওয়েস্টেজ থাকে না, এখানে ওয়েস্টেজ হয় না। তাহলে আমার 1 গ্রামের দাম হচ্ছে 0.15 পয়সা। তাহলে আমার 1.3 দাম 0.20 পয়সা। একটু ক্লিয়ার? তারপর হচ্ছে ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি দেখেন, ইলেকট্রিসিটি আমার পার কেজিতে কত ব্যবহৃত করা হয়? এই যে 3 টাকা 44 পয়সা, 3 টাকা 44 পয়সা। তারপর হচ্ছে গ্যাস বিল। গ্যাস বিল কত ব্যবহৃত হয়? 2 টাকা 19 পয়সা পার কেজিতে। তারপর হচ্ছে কি ব্যাংক, এটা হচ্ছে কি দেখি তো এটা কি, সিএনএফ, সিএনএফ কমিশন। তাহলে সিএনএফ কমিশন হচ্ছে কত? সিএনএফ কমিশন যে এই যে দেখেন সিএনএফ কমিশন কত? 0.30 পয়সা, 0.30 পয়সা। তারপর হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্সেস কত? 0.12, 0.12। তারপর হচ্ছে ব্যাংক চার্জ 0.24, 0.24, 0.24। তারপর হচ্ছে কি অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং ফার্ম। এটা হচ্ছে কি ধরেন আপনি যখন অ্যানুয়াল রিপোর্টটা করান, বাৎসরিক যে অ্যানুয়াল রিপোর্ট করান, যারা লিমিটেড কোম্পানি তারা তো বছর শেষে একটা অ্যানুয়াল রিপোর্ট করায়। রিপোর্টের উপরে সে যখন 15% ভ্যাট দেয় ওই টাকাটা আপনি, কারণ যেহেতু এটা আপনার সরাসরি প্রোডাকশনের সাথে জড়িত, হ্যাঁ, কারণ আপনি তো প্রোডাকশন হিসেবটা তো আপনি অডিটে দেখাইছেন, এটাও আপনি রেয়াত পাবেন না। এই জন্য আমার ওইটা খরচ হচ্ছে 0.05 পয়সা। আর ট্রান্সপোর্টেশন কস্ট, আপনার যে আপনি ট্রান্সপোর্ট ব্যবহার করেন প্রোডাক্ট আনানোর জন্য, সেক্ষেত্রে আপনি 6.3 পান। যদি আপনার 100 টাকা হয়, যদি আপনার বিল 100 টাকার বিল থাকে, 100 টাকার বিলের মধ্যে 80 টাকা কি রেয়াত পাবেন। একটু ক্লিয়ার? এখানে কোনো প্রশ্ন আছে? স্যার ওই আমি এই জিনিসটা বুঝলাম না স্যার, ওই যে সাইন নাম্বারে ওয়েট স্ট্যান্ড রেসাইন হ্যাঁ, 1 রেজিন, কেজি, রেজিন, হ্যাঁ রেজিন। রেজিন 150 টাকা প্রাইস, হ্যাঁ, মানে ইউজ এক ওয়ান কেজি, পয়েন্ট 1 কেজির দাম 150 টাকা,
জি আমার ব্যবহার করা হয় 1.3 গ্রাম। আমার পার গ্রামের দাম পার গ্রামে ক্রয় মূল্য হচ্ছে 0.15 পয়সা। জি ঠিক আছে, তাহলে 1.30 গ্রামের দাম কত এটা? এটা গুণ করলে কি স্যার 20 পয়সা হয় না? দেখেন তাহলে কত হয়। 1.30 গুণ হচ্ছে 0.15। হ্যাঁ দেখেন আপনি 0.19 মানে 0.195 হয়। ঠিক আছে, আপনি এটা গুণ করেন, এটা থেকে এটা গুণ করেন, দেখেন কত হয়। স্যার 1.195 তো হয়, তাই হয় না? পয়েন্ট 95। হ্যাঁ 95 তো আপনি 2 তো নিতেই পারেন। মানে আপনি চাচ্ছেন এখানে আমার এটা দশমিক ইয়ার কারণে এখানে মানে পয়েন্ট নিয়ে নিছে। আপনি মানে 0.10 হয় তো, জি মানে আপনার কত হচ্ছে 0.10 হয়, 1.3 ইন্টু, 0.19 হয়। জি জি ঠিক আছে, এই তো। হ্যাঁ। হুম, তারপর স্যার একটা দেখেন। কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার এই যে আমাদের অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং ফার্মের যে আপনি কস্টটা নিয়েছেন স্যার, এটা তো ইনডাইরেক্ট কস্ট, এটা তো উপকরণ সংজ্ঞার ভিতর নাই স্যার। এটা কিভাবে নেব স্যার? উপকরণের সংজ্ঞার মধ্যে নাই, সেবা হিসেবে তো আপনি নিতে পারেন। আপনার প্রোডাক্টের সাথে আপনার যা জড়িত। হ্যাঁ, জি জি ধরেন আপনি এক্সাম্পল আপনার লিমিটেড কোম্পানি। হ্যাঁ, জি আপনার লিমিটেড কোম্পানি। জি স্যার। এখন আপনি যোগানদার হিসাবে আপনি ধরেন আপনার প্রোডাক্টে আপনি র মেটেরিয়াল ক্রয় করছেন, ওটা কি উপকরণ কিনছেন। উপকরণ কিনছি স্যার, ঠিক আছে স্যার। উপকরণটা কি হয়ে যায়? উপকরণ তো আপ- ডিরেক্ট কস্ট স্যার। আপনি যখন যোগানদারের কাছ থেকে কিনেন, যখন আপনি জি স্যার। 9.1 এন্ট্রি দেন, যখন আপনি রেয়াত নেন, তখন কি আপনি জি স্যার। ওই উপকরণ হিসাবে রেয়াত নেন না সেবা হিসাবে রেয়াত নেন? উপকরণ হিসেবে স্যার। কিভাবে উপকরণে রেয়াত নেন? আপনি যখন 9.1 রেয়াত নেবেন, 9.1 আপনি 10% ভ্যাট দিয়ে ধরেন, আমি এক্সাম্পল ধরেন আমি পাল্পটা ক্রয় করছি 10% ভ্যাট দিয়ে, সিক্স জি পয়েন্ট থ্রি স্যার। ফাইভ 10%। হ্যাঁ, এখন জি স্যার। যখন আমি এটা 9.1 রেয়াত দিতে যাবো, আমি কি উপকরণ হিসাবে রেয়াত দিতে পারবো? না স্যার, আমাকে পারবো না স্যার। আমাকে যাইতে হবে কোথায়, গুডস সার্ভিস আদার দ্যান স্ট্যান্ডার্ড রেট। স্ট্যান্ডার্ড গায়ে গিয়ে ওখানে লেখা আছে গুডস এবং সার্ভিস। সার্ভিসে আমাকে ক্লিক করতে হবে। সার্ভিসে ক্লিক করার পরে আমাকে যোগানদারের কোড দিতে হবে। যোগানদারের কোড দিয়ে তারপর আমাকে এটা রেয়াত দিতে হবে, তাই না? জি স্যার, ঠিক আছে স্যার। তাহলে সেম এই মানে আপনি কিনছেন উপকরণ, হয়ে গেছে কি সেবা সেবার হয়ে গেছে। ঠিক এটাই আপনার অডিটের অ্যাকাউন্টিং ফার্ম। আপনি একটা অর্থ বছরে ধরেন আপনি কোম্পানি আপনার যে এই টাকাটা যে ব্যয় করছেন, এটা কি কাজে ব্যয় করছেন? স্যার এটা আপনার তো, একটা প্রতিষ্ঠানের অর্থ বছরে যে খরচ হয়েছে, জি স্যার। পুরা আয় বা হিসাব জানার জন্য ব্যয় করছেন। জি স্যার, ঠিক হ্যাঁ। আছে, এটা হচ্ছে কি ধরেন আপনার অনেক অফিসাররাই আপনাকে এটা নিয়ে ঝামেলা করে, বাট এটা আমরা 100%। কারণ এটা নিয়ে ধরেন ওই মানে দিন শেষে হচ্ছে এটা ওদেরকে বুঝাতে পারলে এটা ওরা বুঝে নিবে। এটা আপনি স্যার পাবেন। স্যার এটা কি এমন যে আমরা যে খরচের এগেনস্টে ভ্যাট দিয়ে আসবো, সেগুলো সবগুলো কি আমরা রিবেটেড আওতায় নিয়ে আসার জন্য সবগুলো খরচকেই এখানে নিয়ে আসবো হ্যাঁ, উপকরণের সাথে? যদি মানে আপনি যাদের না না যাদের ভ্যাট দিব তাদের সবাইকেই আমি কনসিডার করব এখানে? হ্যাঁ, আপনি ধরেন যে সেবাগুলো হচ্ছে ধরেন অডিটার অ্যাকাউন্টিং ফার্ম। হ্যাঁ, অডিটার অ্যাকাউন্টিং ফার্ম হচ্ছে আপনার পুরো অর্থ বছরের একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা জানার জন্য আপনি এই কাজটা করছেন। এই কাজটা 15% ভ্যাট দিচ্ছেন, তার মানে এটা একটা প্রোডাক্টের সাথে জড়িত না। আপনি তো মূলত স্যার সেক্ষেত্রে তো আমাদের অ্যাডভার্টাইজমেন্ট প্রিন্টিং, ওখানে প্রিন্টিং এর জন্য ভ্যাট দিতে হয়, সেইগুলোকে আমি নিয়ে আসবো? অ্যাডভার্টাইজমেন্ট যদি আপনি 6.3 আপনি এখানে আনতে পারবেন, সেবা হিসেবে আনতে পারবেন। হ্যাঁ, প্রিন্টিং আর অ্যাডভার্টাইজমেন্টের জন্য কিন্তু আমরা একটা হিউজ অ্যামাউন্ট ভ্যাট দিয়ে আসি, তাহলে সেগুলো অ্যাডভার্টাইজমেন্ট আমি আপনি এখানে 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 কনভার্ট এখানে করে এখানে নিয়ে আনতে আসবো? পারবেন, এখানে আনতে পারবেন। ওকে, ওকে স্যার, থ্যাংক ইউ। আনতে পারবেন যদি আপনার 6.3 থাকে, যদি আপনার ওই সিক্স তো পয়েন্ট থ্রি মানে থাকে। আমার ভ্যাটের রিলেভেন্ট যে ডকুমেন্ট গুলো থাকা হুম, উচিত সেগুলো থাকতে হবে হ্যাঁ যদি হ্যাঁ আমি হ্যাঁ ক্লেম করতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, স্যার ক্লিয়ার। স্যার এখানে বিষয়টা যেটা অডিট ফার্ম, এটা স্যার এডিশন হিসাবে যাবে, এটা তো উপকরণ হিসাবে যাবে নাকি? স্যার এই গ্যাস বিল, সিএনএফ কমিশন, ইন্স্যুরেন্স, যেটা এটা তো এগুলা আমার, এগুলা কি আপনার কস্ট না? আমার কষ্ট স্যার। তা আপনার কস্ট কি আপনার এডিশনে যাবে?
এগুলা যে এই যে 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 কাজগুলা, এই যে এগুলা, এই যে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, এগুলা আপনি কি কাজে ব্যবহার করছেন? প্রোডাকশনের কাজে স্যার। আর প্রোডাকশনের স্যার কাজ। স্যার স্যার ইন্স্যুরেন্স এটা আর এই সেবা যে হিসেবে ব্যবহার হয়েছে স্যার। হ্যাঁ, তা আপনি ধারা স্যার 2.18 ক আমার দেখতে মনে হবে হয় স্যার, ভাইয়া উপকরণ যেটা রেয়াতের। বলতে চাচ্ছে, কোনটা কোনটা? ভাইয়া স্যার ভাইয়া যেটা বলতে চাচ্ছে যে আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রেডি করি, হুম। ডাইরেক্ট কস্ট আর ইনডাইরেক্ট কস্ট দুইটা আলাদা ভাগে ভাগ করি। এখন কিন্তু ওডিট আপনি রিপোর্ট আপনি যেটা দেখান, আমরা কিন্তু কিন্তু দিন শেষে হচ্ছে কি আপনার ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, ব্যাংক চার্জ, ইন্স্যুরেন্স এক্সপেন্সেস, সিএনএফ কমিশন, হ্যাঁ, ধরেন হ্যাঁ, আমি এই যে গ্যাস বিলটা, বিদ্যুৎ বিলটা, হ্যাঁ, এটা আপনি কি কাজে হুম, ব্যবহার করছেন? এই যে না আমি না আমি এগুলো কিন্তু আমাদের স্যার, আপনি গ্যাস আর ইলেকট্রিসিটি এগুলো কিন্তু ফ্যাক্টরির ক্ষেত্রে আমরা ডাইরেক্ট কস্টের আন্ডারেই রাখি। কিন্তু অডিট ফার্ম, ভাইয়ার যেটা প্রবলেম হচ্ছে বারবার, বা আমারও একটু হচ্ছিল, যে অডিট ফার্ম, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট, তারপর হচ্ছে প্রিন্টিং, এগুলো আমরা ইনডাইরেক্ট ওরা ওরা ওগুলো সেলিং 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 আর অ্যাডমিশনের এক্সপেন্সের মধ্যে নেই। এক্সপেন্সে দেখায়, সেলিং অ্যাডমিশন জি জি দেখায়, অ্যাডমিশন এক্সপেন্স এগুলো, জি। অডিট ফি এগুলা সেলিং তো অ্যাডমিশন দেখায়। হ্যাঁ, আমি আপনাকে যেটা কোশ্চেন করেছি যে আমরা ভ্যাটেবল হলে, ভ্যাট দিয়ে আসলে, যেটাই ভ্যাট দিয়ে আসবো সেই সবগুলা খরচই, সেটা হুম। সেবা হোক না, বা এখন আবার অন্য আছে, কিছু ধরুন হোক, এখন আপনার জন্য এখানে আপনি নিয়ে আসবো। আপনি যখন ফার্নিচার কিনলেন, হ্যাঁ, ফার্নিচার কিনলেন, কম্পিউটার জি, কিনলেন, এগুলো তো আপনি পাবেন না। না ওগুলা তো আমার কম্পিউটার তো আমার অ্যাসেটস, ওটা তো আমার হ্যাঁ, এক্সপেন্সেস না। হ্যাঁ, আমার এক্সপেন্সেস যেগুলো থাকবে হুম, সেগুলোর এগেইনস্টে যদি ভ্যাট থাকে, হুম, তাহলে হুম, আমি সবগুলো এক্সপেন্সেসই এই হুম, কস্টিং এর আন্ডারেই নিয়ে আসবো, এডিশনাল হুম, কস্ট হুম, হিসেবে দেখাবো না, কস্টিং এর আন্ডারে নিয়ে এসে তারপরে ক্যালকুলেশনটা করবো ভ্যাট হ্যাঁ, রিবেট নিতে হলে। হ্যাঁ, হ্যাঁ, ইয়েস ইয়েস, কিন্তু স্যার হ্যাঁ, উপকরণ কর রেয়াতের জন্য ধারা 2.18 কটা দেখতে হবে স্যার, ওখানে সেবার কথা বলা আছে। এই জন্য কি আমাদের ওই অডিট ফিসের যেই ব্যাপারটা, এ- এ- তা এ- আরো কত এ- সেবার কথা বলা আছে দেখেই তো আপনি সেবাগুলো আপনি পাচ্ছেন। জি 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 জি। আমি ধারা স্যার 18 ওনাদের খতে কনফিউশনটা একটু 18 ক্লিয়ার খতে করে যে দিলাম স্যার। 18 খতে যে সেবা বলা আছে, হ্যাঁ, জি জি আমি আপনাকে এক্সাম্পল দিলাম কি, আমি কিনছি পণ্য জি যোগানদার হিসাবে, জি স্যার, আমি অন্তর্ভুক্ত বুঝতে সেবায়। পারছি। ওটা আপুদের আসলে কনফিউশনটা ক্লিয়ার করতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ, তাহলে আপনার ক্লিয়ার হয়েছে, এখন ক্লিয়ার? জি স্যার, আমি ক্লিয়ার স্যার। আচ্ছা, ওকে, স্যার নেক্সট আগাই, হ্যাঁ। তারপর দেখেন তাহলে আমার টোটাল প্রোডাকশন কস্ট পার কেজি, হ্যাঁ, আমার কিন্তু 4.3 কিন্তু অলরেডি আমার কস্ট শিটের মধ্যে কিন্তু হয়ে গেছে, দেখেন আমার কস্ট শিটের মধ্যে টোটাল 4.3 কিন্তু হয়ে গেছে, হ্যাঁ। আমার টোটাল প্রোডাকশন কস্ট কস্ট পার কেজির দাম হচ্ছে 151 টাকা। আমি এডিশন দিয়েছি 40.2%, 60 টাকা 81 পয়সা। টোটাল সেল ভ্যালু পার কেজি 212 টাকা, উইথাউট ভ্যাট, উইথাউট ভ্যাট। এখন দেখেন, আপনাকে যদি ভ্যাট অফিস কখনো ডাকে, আপনি যদি এই কস্ট শিটটা ওকে দিয়ে আসেন, হ্যাঁ, ওর কি বুঝতে কোনো সমস্যা হবে? আমার কথা শুনতে পাচ্ছেন? আমার কথা কি শোনা যায়? কিন্তু স্যার আপনি তো এখানে, আমরা মানে যখন আমরা ট্রেডিং করব তখন মানে ইম্পোর্ট করে নিয়ে এসে যখন আমরা সেল করব, এখানে প্রফিট এড করব না। আপনি তো টোটাল সেলস ভ্যালু পার কেজি শুধুমাত্র ভ্যাট আর অ্যাড, এটা তো পরে আসবে, আগে আপনি এটা বুঝি সেটা বলেন। এই যে হ্যাঁ আপনার যে এটা প্রোডাক্টের যে এটা ঠিক ভ্যালুটা, আছে। এটা কি? এটা কি ষাট এটা টাকা যে 81 পয়সা, এটা কোন জায়গা থেকে আসলো? এটা তো আমি পরে নিয়ে দেখাবো আপনাদেরকে, হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে? হ্যাঁ, মানে এটা তো আপনার এডিশন, এটা আপনার কস্টিং, এটা আপনার টোটাল প্রোডাকশন কস্ট পার কেজি, র ম্যাটেরিয়াল মূল্য হচ্ছে এত, আমার এডিশন হচ্ছে 14.2%, হ্যাঁ। এখন আগে এডিশনে আসেন। আচ্ছা, তাহলে আপনার এটা তো মোটামুটি ক্লিয়ার হয়েছেন, তাই তো? এখন দেখেন, এখানে যান, এই যে আপনি আপু যেটা বললেন একটু আগে, হ্যাঁ, একটু আগে আপু যেটা বললেন, দেখেন আমার কত, 60 টাকা 81 পয়সা, 60.81। দেখেন ও কিন্তু ভাগ করে নিয়ে নিছে আমার, হ্যাঁ, স্যালারি, মার্কেটিং, ফেস্টিভ্যাল বোনাস, অফিস অ্যান্ড এন্টারটেনমেন্ট, রিপেয়ার মেনটেনেন্স, প্রিন্টিং স্টেশনারি, ডিরেক্টর রেমুনেশন, কনভেন্স অ্যান্ড ট্রাভেলিং, মোবাইল বিল, স্টাফ লাঞ্চ বিল, লোডিং আনলোডিং চার্জ, লাইসেন্স রেনুয়াল ফি, ইন্টারনেট বিল, পোস্টেজ কুরিয়ার, ব্যাংক ইন্টারেস্ট, ডিপ্রিসিয়েশন, প্রফিট। এই যে আপু যেটা বলছেন যে আমার যে এডিশনটা হবে,
হ্যাঁ, এডিশনের খাতটা কোথায়? আমি এটা এখানে আগে এডিশনটা দেখাই দিছি এখানে, কারণ যেহেতু এটা আমার কস্ট শিট, এই কস্ট শিটটার মধ্যে হচ্ছে আপনার টোটাল ব্যাপারটা এখানে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পরে এখন আপনি হচ্ছে কি এখানে যাবেন, 4.3 যাবেন। এই হচ্ছে আমার 4.3। তাহলে আমার কোম্পানির নাম হচ্ছে এবিসি লিমিটেড, ওনার ঠিকানা হচ্ছে ব্রাহ্মণ কিত্তা, কেরানীগঞ্জ, ঢাকা 1310। এই ওনার বিন নাম্বার। আমি যে তারিখ দাখিল করবো ওই তারিখে না দিব। এখানে আপনি যেদিন যেদিন 4.3 জমা দিবেন ওই দিনের তারিখটা দিবেন। আর এখানে ঘোষিত সহগ অনুযায়ী সরবরাহ প্রথম তারিখ, আপনি যে তারিখে সরবরাহ করবেন ওই তারিখটা এখানে দিবেন। এখন দেখেন এখানে বলতে ক্রমিক নং, ক্রমিক নং দিলাম আমি 1 দিলাম, ক্রমিক নং 1 দিলাম। বলছে পণ্য এইচএস কোড ও সেবার কোড, পণ্য এইচএস কোড ও সেবার কোড। বর্তমানে সেবার ক্ষেত্রে কোনো 4.3 দেওয়া লাগে না, শুধুমাত্র পণ্যের ক্ষেত্রে লাগে। হ্যাঁ, তাই আমার যে পণ্যটা আমি তৈরি করতেছি এটা হচ্ছে কি ফেসিয়াল টিস্যু বেবি রোল, যা এসএস কোড হচ্ছে 48। এসি কি বন্ধ নাকি? এসিটা সাইলেন্ট তো। এটা এস কোড হচ্ছে 48 18 20 00। আর পরে বলা আছে কি সর্বত পণ্যের বর্ণনা প্রযোজ্য ক্ষেত্রে ব্র্যান্ড নেম সহকারে। এখন এখানে কারণ আমার পণ্যের নাম হচ্ছে ফেসিয়াল টিস্যু বেবি রোল, ইচ্ছা করলে আপনার যদি কোনো ব্র্যান্ড থাকে, হ্যাঁ, আপনি এখানে ব্র্যাকেটে ব্র্যান্ডটা উল্লেখ করে দিতে পারেন। যে আপনাদের নিজস্ব কোনো ব্র্যান্ড নেম থাকে, ফেসিয়াল টিস্যু রোল, আপনাদের যদি কোনো ব্র্যান্ড নেম থাকে সেক্ষেত্রে ব্র্যাকেটে ব্র্যান্ড নেমটা উল্লেখ করে দিতে পারেন। তারপর হচ্ছে সরবরাহ একক, আমারটা সরবরাহ একক পার কেজি, পার পার কেজি। ঠিক আছে, এখন হচ্ছে কি বিবরণ, মানে পণ্যের বিবরণ, আমি কি কি পণ্যগুলো ইয়ে করতেছি। তাহলে পাল্প, আমার ফার্স্ট হচ্ছে পাল্প। পাল্প নিয়ে নিলাম। প্রথম হচ্ছে আমার পাল্প, পাল্প নিলাম। পাল্পের কত করে? 1100 গ্রাম ব্যবহার করা হয়, কি 1100 গ্রাম। এটা হচ্ছে কি অপচয় সহ পরিমাণ, মানে আমার টোটাল অপচয় সহকারে, অপচয় সহ কতটুকু ব্যবহৃত 1100 গ্রাম, 1100 গ্রাম, 1100 গ্রাম। এই 1100 গ্রামের ক্রয় মূল্য কত? 1100 গ্রামের ক্রয় মূল্য হচ্ছে হলো 0.13 পয়সা। ক্রয় মূল্য এটা। আচ্ছা, আমি হাতেই বসাই দিই। হ্যাঁ, 13। আমার হচ্ছে অপচয় হচ্ছে কত? 100 গ্রাম। 100 গ্রাম অপচয়। শতকরা হার এইটা, আচ্ছা, আমি নিচ্ছে না, আমি ইয়েতে করে ফেলি। হ্যাঁ, তাহলে 1000 100 ভাগ 1000 গুণ 100, তার মানে 10%। আমার অবশ্যই হার কত? 10%। তারপর দেখেন কি ব্যবহৃত হয়। পোর্টিউফ, কাজ কতটুকু হয়েছে? পোর্টিউফ, তাহলে ইয়ে করো। পোর্টিউফ, সরি, কি ব্যাপার? পোর্টিউফ কত গ্রাম ব্যবহার করা হয়? 0.07 গ্রাম, 0.07।
0.07 গ্রাম, 0.707 গ্রাম। সরি, 0.07 গ্রাম, গ্রাম। দাম কত হচ্ছে? 1 টাকা 40 পয়সা না? 1 টাকা 40 পয়সা। আচ্ছা সরি, আমার এটা ভুল হয়েছে, আমার এখানে দাম হচ্ছে 143 টাকা। হ্যাঁ, 143 টাকা, 143 টাকা। আর এটার মূল্য হচ্ছে 1 টাকা 40 পয়সা, 1.40। তারপর ব্যবহার করা হয়েছে কি প্যাকিং মোড়ক, প্যাকিং মোড়ক, প্যাকিং মোড়ক কত গ্রাম? 0.1 গ্রাম, 0.12 গ্রাম, GRM, গ্রাম। এটার ক্রয় মূল্য কত? 0.24, 0.24। এখানে আমার কোনো ওয়েস্ট ওয়েস্ট কোনো অপচয় হয় না। তারপর হচ্ছে কি ওয়েস্ট রেজিন, ওয়েস্ট রেজিন, ওয়েস্ট রেজিন কত গ্রাম ব্যবহৃত হয়? 0.15 গ্রাম, 0.15 গ্রাম, 15 গ্রাম। ভ্যালু কত? 0.20 পয়সা, 0.20। স্যার, একটু কি ইন্টারাপ্ট করতে পারি স্যার, হ্যাঁ প্লিজ? অবশ্যই, হ্যাঁ বলেন বলেন বলেন। স্যার, আপনি যেখান থেকে ভ্যালুটা নিয়ে আসছেন সেখানে তো হুম, প্রাইস লেখা। আপনি ওই 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 পেজে একটু যান, ওখানে দেখেন যে 0.2, 0.24 ওগুলো কিন্তু উপরে হেডলাইনটা প্রাইস লেখা, ওটা গ্রাম না। কোনটা এই যে কোনটা? প্রোডাক্ট গ্রাম, রো প্রাইস, এই যে 0.13, 0.07 এগুলো তো সব প্রাইস লেখা। বা গ্রামের ঘরে বসাচ্ছেন, গ্রামের ঘরে বসাচ্ছেন, আপনি কি এটা ও বসাচ্ছেন সরি না সরি ইউসেস সরি সরি, গ্রামটা? সরি সরি, হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, ভুল হয়েছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা হবে 1100, 1120 আর এগারো 2 আর 1.2, 1120, তারপরে 20, 20। তারপরে 2, তারপর হচ্ছে হলো 2 গ্রাম, 2 গ্রাম, 2 গ্রাম, তারপর 1.3 গ্রাম। 1.3 গ্রাম। থ্যাংক ইউ। 1.3 গ্রাম। ওকে, এটা হচ্ছে আমার প্রাইস। হ্যাঁ, তারপর হচ্ছে হলো 1.3 গ্রাম গেল। আর প্রাইসটা তো আমাদের প্রাইসটাও চেঞ্জ হবে। হ্যাঁ, আমাদের এটা তো পার র, হ্যাঁ 143, এটা হবে 143, 1.40, 0.24, 0.24, 0.20। হ্যাঁ, 0.20। ওকে ঠিক আছে। তারপর ইলেকট্রিসিটি। হ্যাঁ, ইলেকট্রিসিটি কত? 3 টাকা 44 পয়সা, 3 টাকা 44 পয়সা। তারপর হচ্ছে কি গ্যাস, গ্যাস কত? 2 টাকা 19 পয়সা, 2 টাকা 19 পয়সা। তারপর হচ্ছে সিএ কমিশন,
স্যার আপনি লিঙ্কে দিতে পারেন তো এটা। লিঙ্কটা এটা করা নাই, হ্যাঁ, তাহলে আরো ইজি হইতো। 0.30, হ্যাঁ, 0.30, 0.30। তারপর হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্সেস, হ্যাঁ, ইন্স্যুরেন্স এক্সপেন্সেস 0.12%, না? স্যার এইখানে লিঙ্ক হ্যাঁ, করে দিলে একটু স্যার ভালো হয় স্যার। ওই স্যার এটার নিচে আপনি প্লাস চিহ্ন দেন স্যার, মানে এইচডি, স্যার এইচডি তে আসেন। এসটিতে, হ্যাঁ, আসলাম। জি স্যার, স্যার এইচডি তে, স্যার এইচডি তে আসেন, ইন্স্যুরেন্সের নিচে গড়টাতে প্লাস দেন, প্লাস। প্লাস, না? জি, প্লাস, প্লাস দিয়ে, প্লাস দিয়ে এরপরে প্রোডাকশন কস্ট শিটে আসেন। আসলাম। ব্যাংক চার্জ, প্রোডাক্ট, স্যার এটা কোনটা নেবেন এবার? ব্যাংক চার্জ দেবো, ব্যাংক চার্জ। স্যার ব্যাংক চার্জে ক্লিক করেন, ক্লিক করলাম। এরপর এন্টার দেন। গুড। মানে এক্সেলে আপনি অত ইয়ে না তো, ঠিক আছে। তাহলে তো এইটাও তো সেম করা যায়, তাই না? জি স্যার, স্যার এইখানেও স্যার প্লাস চিহ্ন দেন, প্লাস চিহ্ন দিলাম, তারপর প্লাস চিহ্ন প্রোডাকশন দিলাম। কস্ট শিট, এটা হলো এই যে ব্যাংক চার্জ, স্যার এটাতে ক্লিক করে এন্টার দেন। গুড। এটা স্যার এরপরে স্যার ব্যাংক চার্জের এই ঘরটা ডান দিকে একটা প্লাস চিহ্ন উঠবে, এখানে রাখেন ঘরটা। হ্যাঁ স্যার, এটা কার্সরটা স্যার রাখেন, নিচের দিকে টান কার্সরটা দেন। রাখি টান দেন। হ্যাঁ। জি স্যার, স্যার হয়ে গেল। এরপর স্যার 0.20 এটাতে কার্সর রেখে নিচের দিকে টান দেন। এই স্যার চলে আসলো আর কি। থ্যাংক ইউ, হ্যাঁ, জি ঠিক আছে। তাহলে দেখেন আমাদের তাহলে টোটাল কত আছে, 151 টাকা 27 পয়সা। আমার টোটাল ভ্যালু দাঁড়ায় কত, 151 টাকা 27 পয়সা। থেকে আমার প্রফিট দেখেন কত আছে, প্রফিট কত আছে, 151.27, 151.27। তাহলে আমার যে আমি যে এই প্রোডাক্টটার আমার ফেসিয়াল টিস্যু বেবি রোল এটা তৈরি করতে আমার যে র কস্টটা হয়, র কস্ট পড়ে কত আমার, 151 টাকা 27 পয়সা। এখন আমি তো ভ্যালু অ্যাড দিলাম, ভ্যালু এটা এটা লিখে দিবেন, হ্যাঁ, VALUE, ভ্যালু, ADDITION, ভ্যালিডেশন রেট, রেট 40 হ্যাঁ, আপনাদের কাজ হলে এটা বন্ধ করে দিয়ে করে দেন। দেখেন আমি যে ভ্যালুয়েশন দিছি কত পার্সেন্ট, 40.20%, 40.20%। মানে আমার এই প্রোডাক্টটার ভ্যালু আছে 212 টাকা, তা সেখানে আমার ভ্যালুয়েশন হয় 40.20%। এটা হলে দেখেন 151 টাকা, 151.27 গুণ হচ্ছে 40.20%, কত টাকা হয়, 60 টাকা 53 পয়সা। 60 টাকা 151.27, 151.27 গুণ হচ্ছে 40.20%, তো 60 টাকা 81 পয়সা, হ্যাঁ, 60 টাকা 81 পয়সা। এখন দেখেন আমি যখন স্যার, আমার আমার একটা হ্যালো লিঙ্ক করা আছে, হ্যাঁ, বলেন। স্যার, হ্যাঁ, এক্সকিউজ মি, সরি, আপনার নিচে যে ক্যালকুলেশন গুলো আপনি করছেন সেগুলো আমরা দেখতে পাচ্ছি না। কার্সারটা একটু নিচের দিকে নামালে দেখা যেত। এই যে 60 টাকা 81 পয়সা আপনি করলেন, বোধহয় এক্সেলে দেখেন, করেছেন না? এই দেখেন, এটা আমি ওই কস্টটায় করে নিছি। আমার হ্যাঁ, টোটাল এটা নিচে প্রোডাকশন যে কস্ট পার টোটালটা কেজি এত সেটা টাকা, দেখা যাচ্ছে না, হ্যাঁ, ফুল পার শিটটা কেজি, দেখা যাচ্ছে না। পার কেজি এত টাকা, এডিশন অ্যাড, এডিশন 40.20%, 60 টাকা 81 পয়সা, টোটাল সেল ভ্যালু পার কেজি 212 টাকা। এখন আসেন এখানে একটা ইয়ে আছে, এই যে 60 টাকা 81 পয়সা, হ্যাঁ, এটা যখন আমি এখানে বসাইলাম ও কিন্তু লিঙ্ক করা আছে আমার, হ্যাঁ, আমি কোনটা কত পার্সেন্ট দেন, আমার 5% প্রফিট। মানে আমি টোটাল 100 কে, আপনি কি করবেন, আপনি টোটাল 100 কে, হ্যাঁ, এটা 100 কে কনভার্ট, এই 60 টাকাকে আপনি 100%-এ কনভার্ট করে এই আপনি যে খরচগুলো দিবেন, এখন একটা হচ্ছে যে আপনার অডিট রিপোর্ট অনুযায়ী, হ্যাঁ, কারণ আমরা করি কি ধরেন কখনো অডিট রিপোর্ট পাই না, হ্যাঁ, আমরা যারা ফিল্ড পর্যায়ে কাজ করি সব কিছু অডিট রিপোর্ট নেওয়া যায় না, কিন্তু যারা আপনারা যখন কাজ করবেন, হ্যাঁ, আপনারা কাজ করলে আপনাদের অডিট রিপোর্টে যে যে খরচগুলো আছে, হ্যাঁ,
ওই এই 60 টাকা 81 পয়সা আপনাদের প্রফিট কত, আপনার ব্যাংক ইন্টারেস্ট কত, আপনাদের কুরিয়ার কত টাকা খরচা করতেছেন, আপনার মোবাইল বিল কত, কনভেন্স বিল কত, ডিরেক্ট রেমুনেশন কত, হ্যাঁ, তখন এটা আপনারা ভাগ করে নেবেন অডিট রিপোর্ট দেখে। আর এটা আমি যেটা করলাম এটা অ্যাজাম্পশন, হ্যাঁ, মানে আমরা গতানুগতিক ভাবে যে কাজগুলো করি যদি অডিট রিপোর্ট না পাই তখন আমরা এই টোটাল ভ্যালুটাকে আমরা 100% করে নিই। হ্যাঁ, এখানে দেখেন এগুলো যোগ করলে 100% হবে। দেখবেন আমার স্যালারি আছে 16%, মার্কেটিং প্রমোশন আছে 8%, ফেস্টিভ্যাল বোনাস 10.58, অফিস স্ট্যান্ড আছে 2%, এন্টারটেনমেন্ট আছে 3%, রিপেয়ার মেনটেন্যান্স 5%, প্রিন্টিং এন্ড স্টেশনারি আছে 3%, ডিরেক্টর ডেমোশন আছে 13%, কনভেন্স আছে হলো 1.25%, মোবাইল বিল আছে 1.2%, স্যার 22%। আপনি পার্সেন্টেজটা করছেন এলসি ভ্যালুর উপরে? না এটা এই পার্সেন্টেজটা মানে আমি এটা করে নিছি, আমারটা হচ্ছে অ্যাজাম্পশন করে আমি এই 60 টাকা 81 পয়সাকে আমি অ্যাডজাস্টমেন্টটা ঠিক আছে, কিন্তু আমরাটা কি সেটা এলসি ভ্যালুর পার্সেন্টেজ হচ্ছে যে এলসি ভ্যালু এত হলে আমার রিয়েল এক্সপেন্সেস এত, তাহলে পার্সেন্টেজ কত? না, এখন ধরেন আপনি আপনি হিসাব করবেন যে আপনার কয়টা আইটেম তৈরি হয়, হ্যাঁ, কয়টা আইটেম তৈরি আপনার আপনার অডিট রিপোর্টে আপনার কি কি মানে প্রফিট কি দেখাচ্ছেন, হ্যাঁ, আপনি কি কি কস্ট গুলো দেখাচ্ছেন, ওই কস্ট গুলো ধরেন আপনি ধরেন অডিট রিপোর্টে এক্সাম্পল ধরেন আপনি অডিট রিপোর্টে লাল বিল দেখেন, ধরেন ধরেন এক অর্থ বছরে লাল বিল দেখেন তো 50,000 টাকা। হ্যাঁ, এখন ধরেন আপনি যখন এই বছরে কাজ করবেন, যখন ধরেন আপনি এটা দেখেন গত অর্থ বছরে, মানে এই অর্থ বছরে আপনি এখনো অডিট করেন নাই, সেক্ষেত্রে ধরেন আমি যেহেতু ধরেন এই মাসে অর্থ বছরে 50,000 টাকা দেখাইছি, তাহলে হয়তো আমার কত আরো 20,000 টাকা বাড়তে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি আরো 20,000 টাকা এর সাথে যোগ করবেন, যোগ করে আবার টোটাল টোটাল প্রোডাকশন দিয়ে ভাগ করবেন, ভাগ করার পর আপনি কতটুকু প্রফিট নিছেন, হ্যাঁ, এটা মানে অডিট রিপোর্ট অনুযায়ী যা মানে যাদের অডিট রিপোর্ট আছে তারা অডিট রিপোর্ট অনুযায়ী করবেন। আর আমরা তো ধরেন ম্যাক্সিমাম অ্যাজাম্পশন আকারে করি, তো এই জন্য আমরা এটাকে টোটাল যে আপনার প্রফিটটা আমাদের যে টোটাল এডিশনটা, আমি যে টোটাল এডিশনটা দিছি 60 টাকা 81 পয়সা, এটাকে আমি 100% করে নিছি, 100% করে। আর আপনি যখন করবেন আপনার অডিট আপনার ব্যাংক ইন্টারেস্ট, কারণ আমি জানি না ব্যাংক ইন্টারেস্ট কত আছে, হ্যাঁ, আপনি ব্যাংক ইন্টারেস্ট প্রত্যেক মাসে কত, এক বছরে কত টাকা দেন এটা তো আমি বলতে পারবো না। তখন আপনি এই আপনি এডিশনটাকে আপনি ভাগ করে নেবেন যে আমার প্রফিট এত, আমার ইন্টারনেট বিলে এত টাকা খরচা হয়, মোবাইল বিলে এত টাকা খরচা হয়, রেমুনেশন এত টাকা খরচা হয়, রিপেয়ারমেন্টে এত টাকা খরচা হয়, পিন লিস্টে এত টাকা খরচা, এটা আপনাকে তখন ভাগ করে নেবেন, অডিট রিপোর্ট দেখে ভাগ করে নেবেন। ক্লিয়ার? স্যার স্যার আমার এইখানে হ্যাঁ স্যার এইখানে একটা কোশ্চেন আছে, সেটা হলো বলেন। স্যার ডিপ্রিসিয়েশনের একটা ফিগার দেওয়া আছে হ্যাঁ স্যার, স্যার 4 টাকা। স্যার ডিপ্রিসিয়েশনটা কি, এটা কি ফিক্সড অ্যাসেটের ডিপ্রিসিয়েশন নাকি প্রোডাক্ট ফিনিশ গুডে যাওয়ার সময় যেই ফ্রি করে যাওয়ার একটা সময়, অংশ, ফ্রি করে যাওয়ার সময়, মানে যে একটা অংশ ড্রেনেজ হয় ওইটাই স্যার ইয়েস ফিগারটা নিয়ে আসতেছে। স্যার এটা ইয়েস, কি ওয়াস্টেজ যেটা হচ্ছে ওটার ভ্যালু ওটার ভ্যালু, ইয়েস, ডেপ্রিসিয়েশন যেটা এখানে দেখা ইয়েস যাচ্ছে? ইয়েস ইয়েস ইয়েস, স্যার ওটার তাহলে ভ্যালু। ফিক্সড ওকে, অ্যাসেটের থ্যাংক কি ইউ স্যার। ডিপ্রিসিয়েশনটা আসবে না এখানে? আপনি দিতে পারেন, তো সেক্ষেত্রে ফিক্সড ডিভিশন দিয়ে আমি উল্লেখ করে দিবেন, হ্যাঁ, আপনি ব্র্যাকেটে জি লিখে দিবেন, কারণ যেহেতু এটা আপনার ওটা তো আপনার কস্টিং চলে গেছে, হ্যাঁ, ওটা তো আপনি জি কিনছেন, জি কিন্তু খরচ হয়েছে, আর যেহেতু খরচটা জি অডিট করে দেখাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখানে জি ব্র্যাকেট ডিভিশন দিয়ে ব্র্যাকেট দিয়ে দিবেন, ব্র্যাকেট লিখে দিবেন। এইটা হচ্ছে ধরেন এই এই যে খাতটা, হ্যাঁ, এই জি খাতটা স্যার। টোটালি আপনার জন্য, মানে আপনি আপনার র মেটেরিয়াল পারচেজ প্রাইস 101 টাকা 27 পয়সা, আর এডিশন হচ্ছে এত 60 টাকা 81 পয়সা। এখন এই এডিশনটাকে আপনি অডিট করে ভাগ করে নেবেন, আপনার যে খরচগুলো আছে, আপনার যা 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 কিছু আছে আপনি এখানে দেখায় দেবেন, দেখা স্যার দেওয়ার পরে আপনার এই টাকাটা 60 টাকা 81 পয়সা হতে হবে, যোগ্য 60 টাকা 81 পয়সা হতে হবে। স্যার আমার ঠিক একটু আছে। জানার ছিল স্যার, এডিশনটা যে 40% করলেন, হ্যাঁ, এর কোনো অ্যাকচুয়ালি কত নিয়ম আছে দেন কত পার্সেন্ট পর্যন্ত করা যাবে এডিশন? না এটা কোথাও নিয়ম নাই, আমি করছি কেন, কারণ আমরা যারা ফিল্ড পর্যায়ে কাজ করি, আমরা যারা ফিল্ড পর্যায়ে কাজ করি আমরা যারা ফিল্ড পর্যায়ে কাজ করি, কারণ 40%-এর নিচে মানে ওরা নিতে চায় না, ভ্যাট অফিস ঝামেলা করে, হ্যাঁ, তা এই কারণে হচ্ছে আমরা এটা 40% করে নিছি। এখন এটা হচ্ছে আপনি ধরেন, আমি কিন্তু আপনি ফার্স্টেই বলছি যে 4.3-তে যদি বলে কেউ আপনাকে এত এডিশন দেওয়া লাগবে, এটা কখনো মানবেন না। আপনি আপনার প্রোডাক্ট আপনি যে দামে বিক্রি করেন, আপনি ঠিক ওই দামে আপনি 4.3 জমা দিবেন,
আপনার এডিশন যদি 1% হয় আপনি 1% এডিশন দিবেন, সমস্যাটা তো আর নাই। এখন এটা হচ্ছে ভ্যাট অফিস, ওরা বলে ধরেন ওরা ভ্যাট অফিস ঝামেলা করে কি, যদি আপনার রেয়াত নেন, রেয়াতের ক্ষেত্রে 40%, আর রেয়াত বাদে যারা শুধু এটি সমন্বয় করে ট্রেডার, সেক্ষেত্রে যারা রেয়াত দা নেয় উইথাউট রিভেট, তারা 25% ক্ষেত্রে ওরা এটা অ্যাকসেপ্ট করে। সেক্ষেত্রে আপনার যে ওরা একটা প্রতিবেদন পাঠায়, ওই প্রতিবেদনটা লেখা দেয় সন্তোষজনক হার। কথা ক্লিয়ার বুঝতে পারছি? জি স্যার। স্যার আর আরেকটু জানার ছিল স্যার, সেটা হ্যাঁ, হলো দেখেন আমরা তো প্রতি মাসে মানে প্রতি মাসেই তো আমরা 4.3 মানে ওই যে প্রাইসটা ডিক্লেয়ার করব নাকি, বিষয়টা না এরকম না? প্রতি মাসে না, দেখেন এখানে কথা লেখা আছে, দেখেন দেখেন পণ্য মূল্য, দেখেন 2 নম্বর দেখেন, পণ্য মূল্য, উপকরণ ও কাঁচামাল মূল্য সংশোধন খাতের পরিমাণ মূল্য 7.5% বেশি পরিবর্তন হইলে নতুন ঘোষণা দাখিল করিতে হবে। ধরেন আমি এই মূল্যটা ফেসিয়াল টিস্যু বেবি রোলে এটা মূল্য কত, এখন দেখেন আমি একটু বসায় নেই, হ্যাঁ ধরেন আমার হচ্ছিল 151, হ্যাঁ 100, দেখেন 151 টাকা 27 পয়সা, 151 টাকা 151.27 যোগ হচ্ছে 60 টাকা 81 পয়সা, কারণ এটা হচ্ছে কি আমার পার্সেস র মেটেরিয়াল ভ্যালু, আর এটা হচ্ছে আমার এডিশন, যোগ 60 টাকা 81 পয়সা, তার মানে 212 টাকা। দেখেন তাহলে আমি এখানে যাই, কত হচ্ছে আমার 212 টাকা, 212 টাকা 0.8, আমার 212 টাকাই দিব, 212 টাকা। তাহলে সেলস ভ্যালু পার কেজি 212, তাহলে আমার পার কেজি আমার সেলস ভ্যালু পার কেজি মানে আমার যে আমি যে ফেসিয়াল টিস্যু বেবি রোলটা 4 জমা দিচ্ছি, এটার পার কেজি সেল 212 টাকা, এটা উইথাউট ভ্যাট, এটা কিন্তু কি উইথাউট ভ্যাট, 212 টাকার উপরে 15% ভ্যাট হবে। হ্যাঁ, আমার কথা কি বোঝা যাচ্ছে? এখন দেখেন আপনি যেটা বললেন যে আমি কি প্রত্যেক মাসে জমা দেবো কিনা, এখন ধর আপনার ভ্যালু কত 212 টাকা, তা 212 টাকার উপরে 7.5% করেন, 212 টাকার উপরে 7.5%, 212 গুণ 7.5%, তার মানে 15 টাকা, 15 টাকা 90 পয়সা। 212 লগে যোগ করেন 15.90, তার মানে 212 যোগ 15.90, তার মানে কি 227 টাকা, 227 টাকা, 227 টাকা 90 পয়সা পর্যন্ত যদি আপনার ভ্যালু বাড়ে, হ্যাঁ সেক্ষেত্রে আপনাকে আর 4.3 জমা দিতে হবে না। যদি 228 টাকা হয়ে যায়, যদি 228 টাকা হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে আবার নতুন করে 4.3 জমা দিতে হবে। ক্লিয়ার? আবার যদি 212 টাকা থেকে যদি কমেও যায়, 60% কমে এবং বেশি, যদি এখান থেকে 212 টাকাতে 60% কমে, সেক্ষেত্রে দিতে হবে, এবং 60% যদি বেশি বাড়ে, সেক্ষেত্রেও নতুন করে 4.3 জমা দিতে হবে। ক্লিয়ার? এখন আমরা বলেন এখানে আপনাদের কি সমস্যা আছে বলেন। এখানে কে কি বুঝতে পারেন নাই প্রশ্ন করেন। আপনাদের কোনো প্রশ্ন নাই এটাতে? স্যার এখানে উপকরণের যেই মূল্যগুলি স্যার লেখা আছে, হুম, এই মূল্যের সাথে তো স্যার কোনো ভ্যাট নাই। এটা জি স্যার। না, এগুলোর মধ্যে কোনো ভ্যাট নাই, আপনার তো ভ্যাট বাদে তো মূল্য হবে। জি স্যার, স্যার এটাই আর কি একটু ধরেন কনফার্ম হওয়ার আপনি জন্য আর কি। এক্সাম্পল ধরেন আপনি 6.3-তে মাল কিনছেন 100 টাকা দেয়া, পার কেজি 100 টাকা, ঠিক আছে, 15 টাকা ভ্যাট, আপনার আপনি পার্সেস ভ্যালু হবে কত 100 টাকা, কারণ 15 টাকা রেয়াত নিয়ে নেবেন, জি স্যার। আপনার পার্সেস ভ্যালু কত 100 টাকা, 100 টাকা। ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। এখন এটা হচ্ছে আপনার 4.3, এটা ক্ষেত্রে আপনি কি করবেন, এটা ক্ষেত্রে হচ্ছে আপনারা ম্যানুয়াল চিঠি রেডি করবেন, যে ধরেন হয়তো আপনি যে বড় 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 বিভাগীয় কর্মকর্তা কাস্টমার ভ্যাট লালবাগ বিভাগ যে বিভাগে দেন, ঠিকানা দিবেন, দিয়ে লিখবেন যে 4.3 অনুমোদন প্রসঙ্গে
পরে এই একটা আবেদন দিবেন। আর এটা এখন অনলাইনেও দেওয়া যায়, আপনি এটা ইচ্ছা করলে এখন অনলাইনেও দিতে পারবেন। স্যার অনলাইনে কিভাবে দিব এটা যদি একটু স্যার আমাদেরকে একটু দেখিয়ে দিতেন। অনলাইনটা হচ্ছে আমি আর একটা ক্লাস নিব আপনাদের, হ্যাঁ, ওই তখন ওইটা আপনাদের অনলাইনে আমি দেখাই দেবো। হ্যাঁ, আপনি কিভাবে দিবেন, কারণ অনলাইনটা হচ্ছে ওই ট্রেডারটা অনলাইনে খুব ইজি, মানে ট্রেডারের 4.3টা অনলাইনে খুব ইজি, বাট যারা ম্যানুফ্যাকচার তাদের একটু কঠিন। হ্যাঁ, এটা আমি আপনাদেরকে লাস্ট দেখে দেখা দেবো একবারে, আপনাদের যেদিন লাস্ট ক্লাস ওই দিনকে আমি নিব। হ্যাঁ, ওই জন্য 4.3টা আপনাদেরকে, আচ্ছা আপনাদের কি ট্রেডারটা ইয়া দেখানো হয়েছিল, ট্রেডার অনলাইনে? না না স্যার, দেখানো হয় নাই। ট্রেডারও দেখানো হয় নাই? তা আসাদ ভাই গত ক্লাস কি নিছিল? স্যার দেখানো হয়েছে গত এরকম স্যার গত ক্লাসে ট্রেডারের যে ছিল, কমার্শিয়াল ইম্পর্টেন্ট ম্যানুয়ালি, ট্রেডার। না ম্যানুয়ালি দেখানো হয়েছিল, এভাবে দেখানো হয়েছিল, এভাবে দেখানো হয়েছিল ম্যানুয়ালি, কিন্তু ম্যানুয়ালি না? ইসে দেখানো আচ্ছা, ম্যানুয়ালি আমি দেখানো হয়েছিল, আমি অনলাইনে আপনাকে হয়নি আর দুইটা কি। ক্লাস নিব, হ্যাঁ, 4.3 উপরে। হ্যাঁ, একটা হচ্ছে হলো ওই ট্রেডারের অনলাইন, আরটা হচ্ছে এই ইয়ার অনলাইন। হ্যাঁ, জানি বলে এই উত্তরাখণ্ড অনেক টাইম বেশি লাগবে। হ্যাঁ, দেখি ওই দিন টাইম প্রায়। স্যার হ্যাঁ বলেন। স্যার 212 টাকার সাথে যদি ফার্দার কোনো কস্ট অ্যাড হয় সেক্ষেত্রে কি আবার নতুন করে 4.3 ডিক্লারেশন দিতে হবে? আমি তো একটু কি বললো, আপনি কোথায় ছিলেন ভাইয়া? আমি বলছি স্যার যে 212 টাকার যদি 7.5% বেশি হয়, মানে এই যে 27 টাকা 90 পয়সা পর্যন্ত হয়, সেক্ষেত্রে আপনাকে জি 4.3 আর দেওয়া লাগবে না। লাগবে না। যদি যদি আপনার 28 টাকা 28 হয়ে টাকা যায়, 29 টাকা হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে জি আপনাকে দিতে হবে। আর যদি আপনি না জি দেন, সেক্ষেত্রে ওই যে আপনার 229 টাকার উপর যেটুকু রেয়াত আছে, হ্যাঁ, ওই জি রেয়াতটুকু বাদ জি করে দিবে। বাদ করে দিন। আচ্ছা আচ্ছা। আপনার ধরেন 212 আপনার, টাকার নিচে আসলে স্যার? হ্যাঁ ধরেন আপনি 212 টাকা মূল্য ওখানে দিয়েছেন, এখন ওই প্রোডাক্টের দাম হচ্ছে 230 টাকা, আপনি 4.3 দেন নাই, তখন তখন ব্যাড অফিস কি করবে, আপনি 212 টাকার হাজার অ্যাড করবে, এই পর্যন্ত যাবে, এই পর্যন্ত যাওয়ার পরে বাকি যে আপনার টাকা থাকবে, ওই টাকা যে রেয়ারটুকু আপনি নিছেন, ওই রেয়ারটুকু আপনার জি বাদ করে দিবে। বাদ করে দিন। আচ্ছা, ক্লিয়ার? থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। রাইট। হ্যাঁ, তো মাঠ মাঠ পর্যায়ে তো বাস্তবে আসলে প্রোডাক্ট দামাদামির একটা বিষয় থাকে। তো হুম, আমার মূল্য ঘোষণা আছে প্রোডাক্ট 100 টাকা, আমি 100 টাকাতে বিক্রি করতেছি, একই দিনে 120 টাকাও বিক্রি করতেছি, 95 টাকাও বিক্রি করতেছি, মানে ও অনেক উপরে যাইতেছে, অনেক নিচে যাইতেছে, এমনকি বারবারই এই ঘটনা ঘটতেছে। হুম। এই ক্ষেত্রে কি বারবার সহ ঘোষণা করা এখন সম্ভব? শুনেন, আপনাকে কিন্তু ধারা 46-এর শর্তে বলা আছে যে আপনাকে রেয়াত নিতে হলে আপনি 4.3 জমা দিতে হবে। ক্লিয়ার? জি এখন ধরেন আপনি রেয়াত আপনি বা মূল্য ঘোষণা দিলেন, মূল্য ঘোষণা দিয়ে আপনি আরো দামে বেশি বিক্রি করলেন, হ্যাঁ, বা কমে বিক্রি করলেন, হ্যাঁ, কিন্তু মূল্য ঘোষণা দিলেন না, হ্যাঁ, সেক্ষেত্রে তো আপনি সব রেয়াত বাদ করতে পারবেন না, আপনার যেটুকু বাড়াই থাকে ওটুকু রেয়াত বাদ করবে, কিন্তু আপনাকে 4.3 জমা দিতে হবে রেয়াতের ক্ষেত্রে। ধরেন ধরেন আপনি যদি ট্রেডার হন, ট্রেডারের ক্ষেত্রে মনে করেন যেহেতু আপনার কোনো ভয় নাই, রেয়াতের ভয় নাই, কারণ ট্রেডারের ক্ষেত্রে রেয়াতের ভয় নাই, কিন্তু আপনাকে, আপনি যদি ম্যানুফ্যাকচার হন, আপনি যদি 15% ট্রেডার হন, হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে, মানে রেয়াতের ধারা 46 যে শর্তগুলো আছে, হ্যাঁ, ধরেন এক্সাম্পল আপনাকে, ধর আমি কিছুদিন আগে একটা ইয়া ফেস করছি, এখন এটা ওই যে স্যারের বইতেও আছে যে আপনি যখন মাল বিক্রি করবেন তখন আপনি মূল্য ঘোষণা দিবেন মাল বিক্রির পূর্বে, কিন্তু ধরেন আমি বিল অফ পেমেন্ট নিয়ে আসছি, হ্যাঁ, বিল অফ পেমেন্ট নিয়ে আসছি, এখন দেখুন ধারা কিন্তু বলা আছে যে আপনি রেয়াতের পূর্বে আপনাকে 4.3 জমা দিতে হবে, 4.3 জমা দিলে রেয়াত বাদ হয়ে যাবে, ধারা 46 বলা আছে। এখন সেখানে বলা নাই যে আপনাকে কখন দিতে হবে, ঠিক আছে? তাই এখন ওই লোক করছে কি, আপনার আগে রেয়াত নিয়ে নিছে, আগে রেয়াত নিয়ে পরে যখন মাল বিকে তখন 4.3 জমা দিছে, এখন এই জন্য তার প্রায় 56 লাখ টাকা রেয়াত। রেয়াত রেয়াত স্যার আগে নেওয়াই যায়, কিন্তু ওই বিক্রয়ের আগে সে না 4.3 আইন অনুযায়ী বিক্রয়ের আগে দিতে হয় রেয়াত এখন তো। ধরেন আইন স্যারের একটা অনুযায়ী, কোশ্চেনে ধরেন আইন অনুযায়ী আপনিও, আমি তো আপনাকে এটাই বললাম, আইন অনুযায়ী আপনাকে মাল বিক্রির পরে মূল্য দিতে হবে, কিন্তু অফিসার তো ধরে বলছে যে আপনাকে রেয়াত নেওয়ার আগে 4.3 জমা দিতে হবে। না স্যার, এখানে তো আইন তো এরকম আছে বিক্রয়ের আগে দিতে হবে। এই ক্ষেত্রে আমি স্যারের একটা প্রশ্নের উত্তর পড়ছি, স্যার ওইখানেও সাজেস্ট করছে যে রেয়াত আমি আগে তো সময় আপনাকে মতো এটাই নিয়ে নিতে বললাম, আমি হবে আপনাকে আমার 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 পরবর্তীতে। উত্তরটা, আমার উত্তর শুনছেন, আমি আপনাকে কি বলছি ফার্স্টে, যে স্যারের বইয়ের 3য় খণ্ডে একটা প্রশ্নের উত্তর আছে এটা, হ্যাঁ, এখন তো আপনার ওই মামলা তো মনে করেন সে তো ওই মামলা দিয়ে ফেলাইছে, হ্যাঁ, এখন আপনার এই মামলা নিয়ে তো আপনার কমিশনে যাইতে হবে,
কমিশনার যদি না মানে যাইতে হবে আপনাকে ট্রাইব্যুনাল, ট্রাইব্যুনাল থেকে হাইকোর্ট। এই জন্য হচ্ছে রেয়াতের ক্ষেত্রে ধরেন আপনি সংখ্যাটা কি, আপনি 4.3 আগেই জমা দিয়ে দিলেন, সংখ্যাটা কি, আপনি রেয়াত নেওয়ার আগেই 4.3 জমা দিলেন। ধরেন আপনি জানুয়ারি মাসে রেয়াত নেবেন, বিলো পেন্টি আসছে জানুয়ারি মাসে, জানুয়ারি মাসে আপনি জানুয়ারি বিলো পেন্টি আসছে, আপনি ফেব্রুয়ারিতে রেয়াত নেবেন, জানুয়ারি 4.3 দিয়ে নেন। কারণ ধরেন বইতে কিন্তু লেখা আছে, যেমন আপনার বইতে কি লেখা আছে, বইতে লেখা আছে যে যদি আপনার প্রিভেন্টিভ হয়, প্রিভেন্টিভ কোড ডকুমেন্ট যদি আপনার আনতে হয়, সেক্ষেত্রে আপনি কমিশনার বরাবর আবেদন করবেন। আবেদন করার পরে পার পেজ 5 টাকা করে আগে জমা দিতে, আগে আপনার ব্যাংকে জমা দিতে হবে, জমা দিয়ে চালান সহকারে আপনাকে আবার আবেদন করতে হবে। হ্যাঁ, এখন আমি তো মনে করেন কি করছি, আমি তো কমিশনার যায় মনে করেন ওদের ক্ষেত্রে লিয়াজু করে খাতাপত্র বের করে নিয়ে ফটোগুলো দিয়ে দিছি। এখন বই আর বইতে লেখা আর বাস্তবতা তো এক জিনিস না, ফিল্ড পর্যায়ে অনেকটাই ডিফারেন্স। কারণ যখন আপনারা ফিল্ড পর্যায়ে প্র্যাকটিস করবেন, আমাদের কাছে মনে করেন অনেক মামলা আসে। হ্যাঁ, যেহেতু ধরেন বইয়ের ক্ষেত্রে এক জিনিস। হ্যাঁ, এখন বাস্তব ধরেন আরেক এই যে জিনিস। 4 কর্মীদের মধ্যে এটি সমন্বয় করতে পারবেন না, না করলে আপনি এটি তামাদি হয়ে যাবে গা। এখন দেখেন ট্রাইব্যুনাল একটা রায় হয়েছে কিছুদিন আগে, এই মামলাটা আমি লড়ছিলাম মিরপুর মিরপুর বিভাগে। তাই আমি হচ্ছে কমিশনার ডাইরেক্ট বলছে যে আপনারা যেহেতু কনসালটেন্ট আপনারা বের করেন, আমি কোন আইনে তাকে মুক্তি দিব। এখন যেখানে ধারা এবং বিধিতে স্পষ্ট আস্তে আস্তে চা কমাতে নিতে হবে, নাহলে তামাদ দিয়ে যাবে এটি। হ্যাঁ, এখন সেখানে আমি তাই কি ব্যাখ্যা দিব, কিন্তু ঠিকই কিন্তু সেই মামলা সে কি ট্রাইব্যুনাল থেকে রায় বের করছে, ট্রাইব্যুনাল থেকে সে রায় বের করছে। তাহলে এখন এখন কি এখানে কি আইনের আইনের ব্যত্যয় হয়েছে না, না হয় নাই? স্যার এটির বিষয়টা অনেক ক্ষেত্রে এরকম লক্ষ্য করলাম যে কমিশনার বা আপিলের ট্রাইব্যুনালে গেলে এটিটা দেয়, তারপর মেয়াদ পার হওয়ার সত্ত্বেও দেয় এটিটা। এখন কি হিসাবে দিছে আপনাকে, নিশ্চয়ই সে একটা কোনো একটা গিভ এন্ড টেকেন হয়েছে, গিভ এন্ড টেকেন হয়েই তো কাজটা হয়েছে, না বা না অন্য কিছু তো হয়েছে। আপনাকে সে ধরেন 1 কোটি টাকার এটি আপনাকে ফিরিয়ে দিবে। হ্যাঁ, আপনার কি মনে হয় এমনি এমনি ফিরিয়ে দিবে? আমার কথা কি শোনা যাচ্ছে? জি 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 স্যার। তা আপনাকে সে কি 1 কোটি টাকার এটি কি আপনাকে এমনি এমনি ফিরিয়ে দিবে? আপনার এমনি এখানে এমনি তো কেউ, দেয় নাই। এখানে আপনার এখানে কেউ ট্রাইব্যুনাল করছেন, কেউ আছেন ট্রাইব্যুনাল করছেন? আপনি ট্রাইব্যুনাল করছেন, কেউ আছেন এখানে? স্যার আপিলে ছিলাম ওই স্যার আছে স্যার খুব জাকির কম। জাকির স্যার এখানে আর কি। সরি, স্যার আপিলে একটা স্যার ছিলাম ওই যে স্যার রেয়াত সংক্রান্ত আর কি, প্যাকেজিং এর হুম 4.3-তে স্যার ভুলবশত তারা রেয়াত নিছে আর কি, হুম ওই 7.5% ক্রস করছে। তখন অলরেডি ওই ঢাকা পূর্ব ওই সময় স্যার জাকির স্যার ছিল, হুম। কিন্তু লাস্ট মুহূর্তে এসে আবার সেটাকে আইন বহির্ভূত হিসাবে ইয়া করে দিছে আর কি। মানে আপনি ট্রাইব্যুনাল আসেন নাই, মানে কুমির থেকে এটা ইয়ে হয়েছে, ট্রাইব্যুনাল জি করছে। স্যার। ও, ধরেন ট্রাইব্যুনালে অনেক কিছু রায় পাওয়া যায়, রায়ের ক্ষেত্রে সে তো অন্য কিছু আছে। হ্যাঁ, হ্যাঁ, ওটা নিয়ে পরে কথা বলবো না। এখন আপনাদের এখানে আর কোনো সমস্যা আছে এটার মধ্যে? 4.3 আর কোনো সমস্যা এটাই? আমার এই কস্টশিট কোথাও বুঝতে সমস্যা আছে, কস্টশিটটা? না স্যার, স্যার এই সফট কপিটা আর আপনার স্যার 6.2.1 এর সফট কপিটা যদি একটু মেহরবানি করে দেন আর কি আমাদের। আচ্ছা, আমি এটা আপনাদেরকে এখন ওই গ্রুপে দিয়ে দিতে বলতেছি। আমি এটা আজকে গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ, এটা আমি এটা আজকে আপনাদের দিলে উপকার হয় গ্রুপে দিয়ে আমাদের। দেবো, গ্রুপে আজকে গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ, স্যার 6.2.1টাও যদি একটু স্যার একটু দিয়ে সিক্স দেন পয়েন্ট টু কষ্ট পয়েন্ট করে। ওয়ানটা হ্যাঁ দেখো, ওইটাও আমি দিয়ে দিব। হ্যাঁ, ওইটাও আমি দিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা, ফোর স্যার পয়েন্ট থ্রি আরেকটা অনুরোধ স্যার। হ্যাঁ বলেন। স্যার এই হচ্ছে ওই চুক্তিভিত্তিক উৎপাদনের যে কোনো একটা প্রিভিয়াস করা হয়েছে বা যে কোনো একটা ফর্মা টাইপের পাইলেও স্যার একটু শোনেন, আমি আপনাকে আপনি করার। আপনি আপনি আমার নাম্বারটা লেখেন, নাম্বারটা লেখেন, আমি লিখে জি দিচ্ছি। স্যার। আপনি 15 তারিখের পরে আমার অফিসে আসবেন। হ্যাঁ, জি স্যার। আপনার চুক্তিভিত্তিক কি কি সমস্যা, হ্যাঁ, সব একবার সমাধান করে নিয়ে যাবেন। হ্যাঁ, কারণ এগুলো এত বড় সমস্যা ধরেন মুখে মুখে দেওয়া যায় না, বুঝছেন? কারণ ধর মুখে মুখে আমি একজন কনসালটেন্ট। হ্যাঁ, আর আমি আপনাকে একটা ধর নর্মাল প্রশ্ন উত্তর দিয়ে দিলাম, কিন্তু এটাকে আপনাকে বিস্তারিত বর্ণনা করে দিলে, হ্যাঁ, কারণ আমি আপনাকে বললাম, আপনি বলবেন যে স্যার তো এটা বলছে, আচ্ছা ঠিক আছে আমি করে ফেলি। এখন আপনি যদি এখানে আপনার কি সমস্যাটা আমি বাস্তবে শুনি,
শোনার পরে আপনি চুক্তিভিত্তিক আগে আবার চুক্তিটা পড়েন, ওই ইয়াটা এসআরওটা পড়েন এবং স্যার দুই আমি চল্লিশ স্যার পড়েন। পড়ে আমি স্যার আমি একটু বলি জি জি ওটা সুন্দর করে পড়বেন। জি পড়ার পরে একটা নোট করবেন যে আপনার কোথায় কোথায় কি সমস্যা, কি বুঝতে পারেন না, ঠিক আছে? ওটা নিয়ে আমি আমার নাম্বার লিখে দিচ্ছি, হ্যাঁ, 0191310851। নাম্বার দেখা যাচ্ছে? 0191310851 নাম্বার দেখা যায়? জি স্যার লিখছি স্যার। হ্যাঁ, আপনি 15 তারিখের পরে, 15 তারিখ আগে আসলে পারবো না, হ্যাঁ, আর এটা সাবমিটের টাইম তো। জি স্যার অবশ্যই। 15 তারিখের পরে আপনি আমাকে ফোন দিয়ে চলে আসবেন, হ্যাঁ, এবং বিকালে আসলে ভালো হয়, হ্যাঁ, আমি বিকাল সময় অফিসে থাকি, হ্যাঁ। জি স্যার। আপনার যা সমস্যা আগে নোট করেন, আপনার নোট করে তারপর নিয়ে আসেন, হ্যাঁ। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আর কোনো সমস্যা আছে কারো? স্যার পরবর্তী ক্লাসে স্যার এই বিষয়টা একটু আলোচনা করেন স্যার। আচ্ছা, আমি আমি আপনাদের ওই যে আমি চুক্তিভিত্তিক উৎপাদন নিয়ে আমি একটা ক্লাস দিব, হ্যাঁ, আমি এটা জি আজকে স্যার খুব ক্লাসে খুব বলে দিচ্ছি। খুব ভালো হয় স্যার, খুব ভালো হয়। এটা কি সবাই সবাই আপনারা সবাই কি চান? কারা কারা চান এখানে? জি স্যার আমরা চাই স্যার, চাই স্যার, হ্যাঁ চাই স্যার, স্যার, দরকার স্যার। জি স্যার এটা চাই অনেক স্যার। ভালো হয়। জি স্যার, জি স্যার জি জি স্যার স্যার এটা আমাদের জি প্রয়োজন স্যার। স্যার, এটা আচ্ছা, জি ঠিক স্যার। আছে, আমি আমি একটা ক্লাস নেক্সট ক্লাসটা আমি আমি নেক্সট ক্লাস আমি 3টা ক্লাস নিব আপনাদের, হ্যাঁ, ঠিক আছে? আমি নিতে পারি বলা যায় না, কিন্তু 3টাই বাধ্যতামূলক নিব। একটা হচ্ছে ওই যে 4.3টা অনলাইন দেখাবো, ট্রেডারটা অনলাইন দেখাবো, আর হচ্ছে চুক্তি উৎপাদন, হ্যাঁ, এটার পর আমি 3টা ক্লাস নিব আপনাদের, হ্যাঁ, জি স্যার অনেক ধন্যবাদ স্যার। ঠিক আছে? কারণ এখন আর ভ্যাট অফিস যাওয়ার দরকার নেই, আপনারা 4.3 বাসায় বসে দিবেন, হ্যাঁ, ওই ঝুঁঝামেলা করে লাভ কি, ঠিক আছে? আমি তো আমার সব 4.3 আমি অনলাইনে দিই এখন। তাহলে আজকে কি আমি কি বিদায় নিতে পারি? আর কোনো প্রশ্ন আছে আপনাদের 4.3 নিয়ে? আপনাদের কি 4.3 নিয়ে আর কোনো প্রশ্ন আছে? না স্যার, আর কোনো প্রশ্ন নাই। আচ্ছা, তাহলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আর দেখি আপনাদের কোঅর্ডিনেটর কিছু বলবে, আমি তাকে ফোন কথা বলার জন্য বলতেছি, হ্যাঁ। সবাই ভালো থাকবে না? আসসালামু